আমি তোমাদের যে টপিকটা পড়াবো তোমাদের কাছে এটা পরিচিত কিনা আমি জানি না। আমি শেয়ার করছি স্ক্রিন, দেখি। আজকে আমি তোমাদের পড়াবো প্রিপারেশন এন্ড প্রেজেন্টেশন অফ পাওয়ারপয়েন্ট স্লাইড। শুনতে পাচ্ছ আমাকে? যদি কোনো প্রবলেম হয় শুনতে বা বুঝতে, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, আমাকে স্টপ করে দেবে। এখন আমি দেখাতে চাচ্ছিলাম হু ইজ অ্যাফ্রেড অফ পাবলিক স্পিকিং। তোমাদের মধ্যে সবার সামনে বক্তৃতা দিতে বা লেকচারিং করতে তোমরা কে কে ভয় পাও? কতজন? এটা তো সম্ভব না, এখানে এটা ক্লাসরুম না, এটা অনলাইন ক্লাস। হ্যাঁ, শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। পাবলিক স্পিকিং ফার্স্ট স্লাইডটা একটু দেখেন তো আরেকবার। ফার্স্ট স্লাইডটা হচ্ছে হেডিং প্রিপারেশন এন্ড ম্যাম স্ক্রিনটা জুম করলে ভালো হতো ম্যাম। জুম করব? ফুল স্ক্রিন করেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। শুনতে পাচ্ছ? জি ম্যাম। ক্লিয়ার? আজকের টপিকটা হচ্ছে প্রিপারেশন এন্ড প্রেজেন্টেশন অফ পাওয়ার পয়েন্ট স্লাইড। পাওয়ার পয়েন্ট স্লাইড কি তোমরা তৈরি করতে পারো? জি ম্যাম। জি ম্যাম। অনেকে হয়তো পারে, অনেকে হয়তো পারে না। যাই হোক, অনেকের কাছে এটা নতুন হতে পারে, সমস্যা নাই। আমি তোমাদের ক্লাসে দেখাবো কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে গেলে কোন কোন বৈশিষ্ট্যগুলো বিশেষগুলো আমাদের খেয়াল রাখতে হয় সেগুলো। আর যারা জানো তারা তো ভালোই, সমস্যা নাই। এখন আমি বলতে চাই তোমরা পাবলিকলি স্পিকিং, অর্থাৎ যেমন গত ক্লাসে তোমাদের ম্যাডাম হয়তো পড়িয়েছেন লেকচারিং, হাউ টু গিভ ইট ডেলিভার এ লেকচার দিতে হয় কিভাবে, তোমাদেরকে পড়িয়েছেন তাই না? তোমরা কি পাবলিকলি স্পিকিং করতে ভয় পাও? জি ম্যাম। না ম্যাম। আচ্ছা ম্যাম আমি ভয় পাই। কে কে ভয় পাও না? বলো। ম্যাম আমি। তোর নাম কি? লাবিব। তুমি স্টেজ পারফরম্যান্স অথবা স্পিকিং করো? ম্যাম মাঝে মধ্যে স্কুলে ফাংশন হতো তো ডিবেট করতাম, তারপরে বিভিন্ন মানে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার মনে হয় যারা ছোটবেলা থেকেই বিভিন্ন স্টেজ পারফরমেন্স করে থাকে, সবার সামনে মঞ্চে উঠে, সেটা হতে পারে কবিতা আবৃত্তি অথবা গান, নাচ বা রচনা, যেটাই হোক, সবার সামনে উঠে পাবলিকলি মঞ্চে উঠে বলার সাহস ছোটবেলা থেকে না উঠলে আসলে হয় না। আমার মধ্যে ভীতি কাজ করে সবসময় প্রেজেন্টেশন আগে। যাই হোক, এই ভীতিটা আমাদের কাটাতে হলে আস্তে আস্তে আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে, এক্সপেরিয়েন্স গ্যাদার হলে আমরা এই ভয়টা কাটিয়ে ফেলতে পারবো। এখন হোয়াট ইজ লিটাস saying about the fears of speaking? Here in the pie chart you can see top 10 global fears people, যারা মানুষ ভয় পায় 10টা বিষয় উল্লেখ করা হয়েছে, এবং পাবলিকলি স্পিকিং, ডেথ মৃত্যুকে ভয় পাওয়া, স্পাইডার অথবা বাগ, হাইট উঁচু পাহাড়ে ওঠা, সোশ্যাল সিচুয়েশনস ফ্লাইং আকাশে ওড়া, ওপেন স্পেস খোলা জঙ্গল হতে পারে বা খোলা জায়গা, স্ট্রংস থর স্মল স্পেস এটা সংকীর্ণ জায়গা। তার মধ্যে সবচেয়ে বেশি ভয় পায় মানুষ হচ্ছে পাবলিক স্পিকিং। এটা সবাই ভয় পায়, প্রেজেন্টেশনের আগে নার্ভাসনেস চলে আসে। তারপরে গ্রেট স্পিকার্স আর নট বর্ন, দে আর ট্রেন্ড। গ্রেট স্পিকার যারা হন পৃথিবীতে, তারা জন্মগতভাবে পৃথিবীতে আসে না, তারা বিভিন্ন রকম, ওই তোমার ফ্রেন্ড কে বললো যে আমি ছোটবেলা থেকে কালচারাল প্রোগ্রাম ডিবেটিং করেছি, তার কারণে আমার একটা সাহস আছে। এই তার ট্রেনিং প্রাপ্ত হলে তাদের সাহসটা বেড়ে যায়। প্রেজেন্টেশন ইজ এ স্কিল ডেভেলপ থ্রু এক্সপিরিয়েন্স, অর্থাৎ অভিজ্ঞতার সাহায্যে মানুষের প্রেজেন্টেশন দক্ষতা তৈরি হয়, and training also. Now, what is presentation? Presentation is something set forth to an audience for the attention of the mind. অর্থাৎ প্রেজেন্টেশন তৈরি করা হয়ে থাকে যেটা আমরা অডিয়েন্সকে সামনে দিয়ে থাকি, তাদের অ্যাটেনশন ড্র করার জন্য। ইফেক্টিভ হচ্ছে প্রডিউসিং এ ডিজায়ার্ড রেজাল্ট, অর্থাৎ অডিয়েন্সের মনের মধ্যে একটা ডিজায়ার্ড রেজাল্ট তৈরি করাটাই হচ্ছে ইফেক্টিভ প্রেজেন্টেশন। Why presentation? কেন প্রেজেন্টেশন করা হয়ে থাকে? There are
three main purposes of presentation. অর্থাৎ first one is inform মানে জানানো, নাম্বার 2 হচ্ছে persuade অর্থাৎ কাউকে ইনফ্লুয়েন্স করা, নাম্বার 3 হচ্ছে educate শিক্ষা দেওয়ার জন্য। এই তিনটা পারপাসের কারণে প্রেজেন্টেশন তৈরি করা হয়ে থাকে। But now what is PowerPoint? PowerPoint is an abbreviation for PPT is an abbreviation for PowerPoint, a software tool by Microsoft. Presentation information in slideshow format. Offer text, graphics, sound effects, and video. অর্থাৎ through presentation, we can include here text, graphics, sound effects, and also the video. Why PowerPoint? PowerPoint আমরা কেন করে থাকি normally? To hold interest, to focus attention করার জন্য, guide ডিসকাশনটা কেমন হবে তা ধারণা দেওয়ার জন্য আমরা PowerPoint করে থাকি। To tell a story, একটা গল্প PowerPoint-এর মাধ্যমে দেখানো হয়ে থাকে। To support the message being delivered, আমরা যে মেসেজটা বলে থাকি ক্লাসে হোক বা কোনো অনুষ্ঠানে হোক বা প্রোগ্রামে হোক বা কনফারেন্সে হোক, সেই মেসেজটাকে দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য PowerPoint করে থাকি আমরা। টু ক্রিয়েট এ পোস্টার ফর এ কনফারেন্সে পোস্টারও করা হয়ে থাকে PowerPoint দিয়ে। তোমরা কি পোস্টার তৈরি করছো না তোমাদের ক্লাসে পোস্টার? জি ম্যাম। এই পোস্টার আমি এখন যে পোস্টারের কথা বললাম সেটা একটু ডিফারেন্ট পোস্টার। তোমাদের পোস্টার দেখাচ্ছি একটু আমি। এখানে পোস্টার দেখতে পাচ্ছ তোমরা? পোস্টার দেখছো পোস্টারটা? এখানে যে পোস্টারটা আছে সেটা হচ্ছে PowerPoint তৈরি করা হচ্ছে কনফারেন্সের জন্য। টাইটেল থাকবে পোস্টারে, যিনি বলেছেন তার ছবি থাকবে, তারপরে তোমার রিসার্চের ব্যাকগ্রাউন্ড, প্রবলেমস, তারপর রিসার্চ অবজেক্টিভস, মেথোডোলজি, ডাটা অ্যানালাইসিস এন্ড কনক্লুশন। তারপর তুমি যে অর্গানাইজেশনের মাধ্যমে করছো তার লোগো থাকবে। এটা হচ্ছে একটা কনফারেন্সের পোস্টারের ছবি। তোমাদের দেখালাম কিভাবে স্লাইড করে পোস্টার করতে হয়, একটা স্যাম্পল তোমাদের দেখালাম। টু ক্রিয়েট এ পোস্টার ফর এ কনফারেন্স। নাও effective slide and design. Use suitable design templates. আমরা যখন PowerPoint তৈরি করব আমাদেরকে একটু উপযুক্ত ডিজাইন চুজ করতে হবে টেমপ্লেটটা। যেমন এই টেমপ্লেট করা হচ্ছে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। স্ট্যান্ডার্ডাইজ পজিশন, কালারস এন্ড স্টাইলস। আমরা যখন PowerPoint তৈরি করব তখন টেক্সটটা কোথায় যাবে, পজিশন, কালার গুলো সিলেক্ট করতে হবে। লিমিট দ্য ইনফরমেশন টু এসেনশিয়ালস, অর্থাৎ যে তথ্যগুলো না দিলে নয় সেই শুধুমাত্র সেই তথ্যগুলো PowerPoint-এ দিতে হবে। কন্টেন্ট শুড বি সেলফ এভিডেন্ট, কন্টেন্ট যেন নিজেই সেলফ এভিডেন্ট হয় সেরকম দিতে হবে। ইউজ কালার দ্যাট কন্ট্রাস্ট, এমন কালার ব্যবহার করতে হবে যেটা কালার কন্ট্রাস্ট হয়। যেমন যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে ব্ল্যাক কালার বা ব্লু কালার অর আদার কালার, আর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা আদার ব্যাকগ্রাউন্ড হলে হোয়াইট কালার, ডিফারেন্ট কালার, দ্যাট শুড look good to the audience. Now I'm going to tell about text guidelines. I mean how we can select text in the PowerPoint. Text guidelines means stay under 6 words per line. প্রতিটা লাইনে আমাদেরকে 6টা করে ওয়ার্ড যেন থাকে এটা লক্ষ্য রাখতে হবে। 6 এর বেশি ওয়ার্ড হয়ে গেলে রিডারদের পড়তে সমস্যা হবে। Stay under 6 lines per slide. Per slide এ 6 লাইনের বেশি 6 লাইনের বেশি দেওয়া যাবে না, বেশি দিলে তখন ক্লামজি দেখা যাবে। অ্যাভয়েড লং সেন্টেন্সেস, লং সেন্টেন্স রাখলে পাওয়ারপয়েন্টটা সুন্দর হবে না। লার্জার ফন্ট ইন্ডিকেটস ইম্পর্টেন্ট ইনফরমেশন, এই ফন্টগুলো বড় হয় এটা ইন্ডিকেট করে থাকে গুরুত্বপূর্ণ তথ্য। সুতরাং তুমি যদি পাওয়ারপয়েন্টে কিছু হাইলাইট করতে চাও তোমাকে ফন্টটা একটু বড় করে দিতে হবে। নো মোর দ্যান অন টপিক পার পেজ, একটা পেজে একটা টপিকের বেশি টপিক ধারণা দেওয়া যাবে না। PowerPoint-এ সাধারণত একটা পেজে একটা বিষয় সম্পর্কে ধারণা দিতে হবে। Make it big. How to estimate? অর্থাৎ টেক্সটের ফন্টের সাইজটা কত বড় হবে তা আমাদের দেখতে হবে কম্পিউটার স্ক্রিন থেকে 7 ফিট দূরত্ব থেকে দেখা যায় কিনা ভালোভাবে, সেটা মেজার করে ফন্ট সিলেক্ট করতে হবে। Be visible. Use sans serif font. Sans serif fonts without feet. Sans serif fonts means যেসব ফন্টের ফিট নেই, যেমন এরিয়াল, অহমা, ক্যালিগ্রাফি, ভার্ডান এটসেট্রা। এখন তোমাদের sans serif and non sans serif ফন্টের ছবি দেখাই।
গুগল থেকে আমি করেছিলাম, সরি, সেটা বলতে আমি সরি। sans serif হচ্ছে যেটার হচ্ছে তোমার মানে মানে যে অক্ষরগুলোর ক্ষেত্রে পা থাকবে না, ফন্টস উইদাউট ফিট, এটা আক্ষরিক অর্থে। আর যে অক্ষরগুলো দেখতে একটু প্যাঁচানো, একটু দেখতে ক্লামজি, ওগুলো রাখতে মানা করছে ইউএস sans serif ফন্ট, যেমন এরিয়াল, তাহমা, ক্যালিব্রি, ফার্ডানাটা ইউজ করে ভালো। ম্যাম হেডিং স্ক্রিন শুড দেখা বি, যাচ্ছে না। দেখা যাচ্ছে না, না ম্যাম। শেয়ার বন্ধ হয়ে গেছে, আমি শেয়ার করছি আবার। এখন দেখতে পাচ্ছ? জি ম্যাম। ইউএস sans serif ফন্ট অর্থাৎ ফন্ট ব্যবহার করতে হবে এরিয়াল, তাহমা, ক্যালিব্রি, এগুলো পাওয়ারপয়েন্টে ভালো দেখায়। হেডিং শুড বি 32 to 44 ফন্ট সাইজ। হেডিং হতে হবে 32 থেকে 44 এর মধ্যে, এই 32 এর নিচে হওয়া যাবে না। আর হেডিংটা বোল্ড করতে হবে। টেক্সট শুড বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল। টেক্সটটা হতে হবে as large as সেন্টিমিটার বা এমন কিছু, কোনটা? যে 32 to 44 যেটা বললেন ম্যাম। এটা সেন্টিমিটার না, আমি তোমাকে দেখাই, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, আমার একটা পাওয়ারপয়েন্ট ওপেন করা আছে, আমি তোমাদের দেখাই। তুমি দেখো এখানে একটা লেখা আছে ইম্পর্টেন্স অফ বিসি, লেখা আছে এখানে, দেখতে পাচ্ছ জি ম্যাম। এই স্লাইডটা আমি একটা শব্দ সিলেক্ট করলাম, করে আমি হোমে গেলাম, কম্পিউটারে হোমে গেলে এখানে ফন্ট সাইজ দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? ফন্ট সাইজ দেখতে পাচ্ছ, খুবই ছোট যদিও, আমি একটু বড় করে দিচ্ছি স্ক্রিনটা, এখন দেখতে পাচ্ছ কিনা ফন্ট সাইজ? ফন্ট সাইজ ম্যাম আরেকবার দেখান ম্যাম, প্রথম থেকে কি করলেন? আমি আবার দেখাই। হ্যাঁ, আমি একটা পাওয়ার পয়েন্ট খুলে রাখছি, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, অন্য একটা পাওয়ার পয়েন্ট তোমাদের বুঝতে সুবিধার জন্য। সেই পাওয়ার পয়েন্টটা ওপেন করে আমি একটা শব্দ সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছ? গ্রুপ মেম্বার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কম্পিউটারে স্ক্রিনে যে ট্যাব আছে সেই ট্যাবের মধ্যে ফন্ট সাইজ দেখতে পাচ্ছ, এরিয়াল, রাউন্ডেড, এর পাশে লেখা আছে ফন্ট 24 ফন্ট সাইজ 68, এর দেখা যাচ্ছে? তোমার জন্য একটু কষ্ট করে দেখা। জি ম্যাম দেখতে যাচ্ছে। হ্যাঁ, ফন্ট সাইজ এখানে বিভিন্ন স্ক্রল করে দেখো, 11, 12, 13, 14, 15, এখানে দিতে হবে যেটা হেডিং 32 থেকে 44। এখন আমি বড় করে দিলাম, দেখছো? যদি এটাকে ছোট করে দিই 10 হয়ে গেল, দেখছো? অনেক ছোট হয়ে গেল। এটা ফন্ট সাইজ, এটাকে ইনডিরেক্ট যায় না, এটা জাস্ট শুধু সংখ্যা রিপ্রেজেন্ট করে, বুঝতে পারছো? ম্যাম ফন্টস উইদাউট ফিট বলতে কি বোঝায়? কোনটা? ফিট? ফন্টস উইদাউট ফিট। আচ্ছা, তোমাকে আমি একটা উদাহরণ দেখাই, হ্যাঁ, দেখালে ভালো হবে, ক্লিয়ার হবে। আমি স্ক্রিনটা একটু শেয়ার অফ করলাম, দাঁড়াও আমি অ্যাটলিস্ট দেখাচ্ছি তোমাদেরকে এটা। আমি স্ক্রিনটা এখন শেয়ার করছি, তোমরা একটু ভালো করে দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি ম্যাম। ম্যাম। স্ক্রিনে দেখা যাচ্ছে এফ, একটা হচ্ছে কোনাকুনি ছাড়া, একটা কোনাকুনি একদম প্লেন, দেখতে পাচ্ছো? জি ম্যাম। যেটার ক্ষেত্রে তোমার হচ্ছে কোনাকুনি আছে সেটা হচ্ছে উইদাউট উইদাউট উইথ ফন্ট, আর যেটা কোনাকুনি নাই একদম প্লেন, ওটা হচ্ছে উইদাউট উইদাউট এটা হচ্ছে উইদাউট লেগস, বুঝতে পারছো? জি ম্যাম বুঝছি। মানে যেটা আমাদের প্লেন, কোনো কিছু নাই, সেটা হচ্ছে sans serif। আর যেটার মধ্যে যে যে কোনাবির হচ্ছে উপরে নিচে গোল করে দাও, দেখতে পারছো? ক্লিয়ার? ইয়েস ম্যাম। পাওয়ারপয়েন্টের ক্ষেত্রে যে প্লেন ফর্মটা ব্যবহার করলে দেখতে সুন্দর লাগে, এই জন্য এটা ব্যবহার করতে বলা হয়েছে, ঠিক আছে? এই যেখানে বলছে ফন্টস উইদাউট ফিট, অর্থাৎ পা ছাড়া যেগুলো দেখতে সেটা ব্যবহার করতে বলছে, আর যেগুলোর পা আছে এগুলো ফন্ট দিলে দেখতে ক্লামজি লাগে। ক্লিয়ার তোমার কাছে? ইয়েস ম্যাম। হেডিং শুড বি 32 to 44, অর্থাৎ 32 থেকে 44 নিতে হবে, ফন্ট সাইজটা হবে এটা, আর বোল্ড করতে হবে। টেক্সট শুড বি অ্যাজ লার্জ অ্যাজ
পসিবল। টেক্সটের লেভেল হতে পারে দুইটা, একটা হচ্ছে ফার্স্ট লেভেল 24 to 32 যদি সম্ভব হয়, যদি এটা সম্ভব না হয় তাহলে সেকেন্ড লেভেল অপশন 20 to 28, কিন্তু 20 নিচে কখনোই নামা যাবে না, তাহলে রিজাল্টটা পড়তে পারবে না। ঠিক আছে, সবসময় আমরা চিন্তা করবো যেন আমরা ফার্স্ট লেভেল 24 থেকে 32 এর মধ্যে থাকে। ঠিক আছে, আপনার যে এখন বলো টেক্সট শুড বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল, এটা বলতে কি বোঝালো ম্যাম? মানে যতগুলো ওই পেজের মধ্যে আমার লেখা যাবে সেটা। তুমি এই স্ক্রিন দেখতে পাচ্ছ না, স্ক্রিনটা যে আমি যেটা পড়াচ্ছি বি ভিজিবল, হ্যাঁ জি ম্যাম, পাওয়ারপয়েন্টটা, জি ম্যাম। এটা বি ভিজিবলটা হচ্ছে হেডিং, হ্যাঁ এটার ফন্ট সাইজটা হবে 32 to 44, আর টেক্সট বলতে এই যে টেক্সট যেটা আমি সিলেক্ট করলাম এই হচ্ছে টেক্সট শুড বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল, অর্থাৎ যত সম্ভব বড় হয় যেন অডিয়েন্স দেখতে পারে। বুঝতে পারছো? ও আচ্ছা ম্যাম, এটা হচ্ছে টেক্সট মানে পাওয়ার পয়েন্টের ভিতরে যে টেক্সট গুলো ব্যবহার করছো সেটা। ওকে ম্যাম। ম্যাম ফন্ট সাইজের পরে পিটি বলতে কি বোঝানো হচ্ছে? 34 পাওয়ার পয়েন্ট পিটি, বুঝছো? পাওয়ার পয়েন্ট বসে দেবো, জি ম্যাডাম। ঠিক আছে। ফন্ট সাইজ, দিস ইজ এ গুড টাইটেল সাইজ, ভার্ডানা 40 পয়েন্ট, 40 ইউজ করতে হবে। সরি, টাইমস নিউ রোমান স্কোর 30, এটা সেরিফ, এটা সেরিফ বুঝছো? যেটা বলে যেটার মধ্যে ফন্ট ই আছে, তোমার যে লেগের মধ্যে ফিট আছে যেগুলোর মধ্যে, এগুলো ফন্টটা ব্যবহার করা যাবে না। তারপরটা হচ্ছে দিস ইজ অ্যাবাউট স্মল অ্যাজ ইউ ওয়ান্ট, গো ফর কন্টেন্ট 24 পয়েন্ট, 24 ব্যবহার করতে হবে। কিন্তু 24 এর নিচে যেটা দেখি একদম স্মল, দ্য ফন্ট সাইজ ইজ নট রিকমেন্ডেড ফর কন্টেন্ট, ভার্ডানা 12 পয়েন্ট, অর্থাৎ 12 পয়েন্ট যেটা আছে সেটা কিন্তু ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ক্লিয়ার? ম্যাম একটু আস্তে বললে ভালো হতো। ম্যাম এই স্লাইডটা আরেকবার একটু বলবেন? আচ্ছা আবার একটু বলি, হ্যাঁ বলছে যে Ma'am, যখন আমরা বেশ fast হয়ে ভার্ডানা, যাচ্ছে। শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। যখন আমরা ভার্ডানা ফন্ট ব্যবহার করবো 40, এটা হচ্ছে গুড টাইটেল সাইজ, অর্থাৎ একটা ভালো টাইটেলের সাইজ। যখন আমরা 36 ব্যবহার করব সেটা ভালো, কিন্তু টাইমস নিউ রোমান এটা ব্যবহার করছে টাইমস নিউ রোমান, অর্থাৎ যে ওয়ার্ড গুলো দেখো, দিস ইজ এ গুড সাবটাইটেল অর বুলেট পয়েন্ট সাইজ, কিন্তু যেটা এটার ক্ষেত্রে কিন্তু ফিট দেওয়া আছে, দেখছো? মানে পায়ের মতো বেরোচ্ছে, দেখছো? বুলেট ফন্ট সাইজ টাইমস, এটা অন্য ফন্ট ব্যবহার করছে, এই জন্য এই ফন্টটা অতটা ভালো না। তারপরে বলছে দিস ইজ অ্যাবাউট অ্যাজ স্মল অ্যাজ ইউ ওয়ান্ট টু গো ফর কন্টেন্ট এট 24 পয়েন্টস, যেগুলো তোমার টেক্সট সেটা 24 করতে পারো, কিন্তু 12 নিচে নামলে সেটা একদম দেখা যাবে, এটা করা উচিত না, এটা বলছে। আগে যেটা বলছে যদি বুঝতে পারি বুঝতে পারবো, আশা করি ক্লিয়ার হবে। এরপর হচ্ছে কালার কন্ট্রাস্ট এন্ড হারমোনি। কালার কন্ট্রাস্টটা কেমন হবে সেটা বলছে, ইউজ লাইট কালার এগেইনস্ট দ্য ডিপ ব্যাকগ্রাউন্ড, ডিপ ব্যাকগ্রাউন্ড হলে টেক্সটের ফন্টটা হবে লাইট কালার। ইউজ ডিপ কালার এগেইনস্ট লাইট ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ডটা কি এখানে পাওয়ার পয়েন্টে? ম্যাম হোয়াইট কালার। হ্যাঁ, হোয়াইট কালারটা যেহেতু লাইট কালার, Light এই জন্য color. আমি ডিপ কালার ব্যবহার করছি, তাই না? আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা লাইট কালার হোয়াইট, এই জন্য আমি ডিপ কালার ব্ল্যাক এবং ব্লু ব্যবহার করছি, ডার্ক কালার। ইউজ রিয়েলিস্টিক কালার, যেমন দেখো রেড ব্লু কনফ্লিক্ট, আমি যখন ইয়েলোর মধ্যে রেড লিখছি আর ব্লু রেড এর মধ্যে ইয়েলো লিখছি, রেড লেটার্স অন ব্লু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটস ফ্লিকার ইফেক্ট, আমরা যখন ব্লু কালারের মধ্যে রেড লিখি ওটা দেখতে পাওয়া যায় না, এই জন্য এরকম করে লেখা যাবে না। ব্লু লেটার্স অন রেড ব্যাকগ্রাউন্ড, আমি যদি রেড ব্যাকগ্রাউন্ডের উপর ব্লু কালার দিয়ে লিখি সেটাও দেখতে খারাপ দেখা যাবে। বুঝতে পারছো? ম্যাম এই স্লাইডের উপরে তো রেড এর উপরে ইয়েলো কালার দিছেন না, হ্যাঁ, তো এখানে তো ব্লু কালার দেওয়ার কথা বললেন। না আমি এটা আসলে কথাটা বলছি এটা, কিন্তু তোমাকে দেখাইছি কালার কন্ট্রাস্টটা কেমন হতে হবে, মানে সবসময় অপোজিট সিলেক্ট করতে হবে। রেড এর উপর ব্লু কালার দিইনি, কিন্তু ওই যে বললাম যে ব্লু লেটার্স অন রেড ব্যাকগ্রাউন্ড এটা খারাপ হয়, এটা আমি কথাটা বলছি, কিন্তু এটা আমি ফর্মেট কালার রেড ব্যবহার করছি, এটা জাস্ট তোমাকে দেখানোর জন্য দিয়েছি। ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে, অর্থাৎ সবসময় দিতে হবে এমন করে যাতে করে তোমার টেক্সটটা হাইলাইটেড হয়। দেখো এখানে লো কন্ট্রাস্ট, এখানে একদম ইয়েলোর মধ্যে হোয়াইট কালার দেখতে খারাপ লাগছে, তারপরে হোয়াইটের মধ্যে ইয়েলো কালার দেখতে খারাপ লাগছে, ব্ল্যাকের মধ্যে ব্লুটাও একদম খারাপ লাগছে, মানে পড়তে কষ্ট হচ্ছে, চোখটা তখন ধাঁধায় যাচ্ছে, মানে কি লিখছে একটু বসতে 1-2 মিনিট সময় লাগবে, যারা চোখে দেখে একটু কম তাদের জন্য আরো প্রবলেমেটিক হবে, এই জন্য এরকম লো কন্ট্রাস্ট করে পাওয়ার পয়েন্ট তৈরি করা যাবে না। কালার কন্ট্রাস্ট এন্ড হারমোনি, আরো কিছু পয়েন্ট আছে। বি শিওর টেক্সট
কন্ট্রাস্ট উইথ ব্যাকগ্রাউন্ড, আমাদের যেন মাথায় রাখতে হবে সবসময় যেন ব্যাকগ্রাউন্ড সাথে টেক্সটটা কন্ট্রাস্ট কালার হয়ে থাকে। ফ্যান্সি ফন্টস আর হার্ড টু রিড, 2 নম্বর পয়েন্টটা যেমন দেখছো দেখতে পাচ্ছ তোমাদের 2 নম্বর পয়েন্টটা সবাই দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। জি ম্যাম 2 নম্বর পয়েন্ট যেটা আছে ফ্যান্সি ফন্টস আর হার্ড টু রিড। ফ্যান্সি ফন্ট না, এটা দেখতে ফন্টটা দেখতে সুন্দর কিন্তু তোমাদের পড়তে কষ্ট হচ্ছে। ফ্যান্সি ফন্টস আর হার্ড টু রিড, এই ফ্যান্সি ফন্ট গুলো পড়তে কষ্ট হয়। অল ক্যাপস আর হার্ড টু রিড, সব যদি ক্যাপিটালে লিখি সেটাও আমাদের পড়তে কষ্ট হয়। অ্যাভয়েড অ্যাব্রিভিয়েশন এন্ড অ্যাক্রোনিমস, আমরা সাধারণত অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিম পাওয়ারপয়েন্ট স্লাইডে ব্যবহার করব না। লিমিট পাংচুয়েশন মার্কস, আমরা পাংচুয়েশন মার্কস কম ব্যবহার করতে হবে। আই Ma'am, মুভমেন্ট দ্য জেড রুল, অ্যাব্রিভিয়েশন ওইটা কি বুঝতে পারলাম না ওই পয়েন্টটা। কোনটা বলো? ধরো যে অ্যাভয়েড অ্যাব্রিভিয়েশন এন্ড আচ্ছা অ্যাব্রিভিয়েশন আমি বলি, ধরো মনে করো যে বিএইউ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, অ্যাব্রিভিয়েশনটা কি? সংক্ষেপে বিএইউ বলি না আমরা? বুঝতে পারছো? ইয়েস ম্যাম। জি ম্যাম জি হ্যাঁ, এরকম সংক্ষিপ্ত নাম ব্যবহার করা যাবে না, বুঝতে পারছো? জি ম্যাম সংক্ষিপ্ত নাম ব্যবহার করলে যারা রিডার তারা তো সবাই জানবে না যে বিএও বলতে কি বোঝাচ্ছে, বুঝতে পারছো? এরকম অ্যাভয়েড অ্যাব্রিভিয়েশন এন্ড অ্যাক্রোনিমস। ওকে ম্যাম আই মুভমেন্ট দ্য জেড রুল, আমাদের এমন ভাবে স্লাইড তৈরি করতে হবে যাতে আপার লেফট অর্থাৎ বাম সাইড থেকে আপার রাইট থেকে লোয়ার লেফট থেকে লোয়ার রাইট আমাদের যেন পাওয়ার পয়েন্ট স্লাইডের সৌন্দর্য থাকে। দ্য জেড রুল, এটা ফলো করে আমাদের পাওয়ার পয়েন্ট তৈরি করতে হবে এভাবে, ঠিক আছে? আবার একটু বলেন এটা। আবার বলবো? আচ্ছা ঠিক আছে। আমরা যখন স্লাইডটি তৈরি করব, স্লাইডে যেমন আপার লেফট এখানে থাকবে টাইটেল, আর আপার রাইট টু লোয়ার লেফট এখানে থাকবে তোমার টেক্সট গুলো। লোয়ার লেফট এখানে টেক্সট থাকবে। তোমার পাওয়ার পয়েন্ট তৈরি করতে হবে এমন ভাবে যাতে এটা জেড প্যাটার্ন ফলো করে, যেন অডিয়েন্স যখন দেখবে, অডিয়েন্স কিন্তু দেখার সময় পাওয়ার পয়েন্টে জেড প্যাটার্ন আকারে দেখবে। সুতরাং আমরা যখন কোনো প্রেজেন্টেশন করবো, টেবিল করবো বা গ্রাফ করবো, আমাদের যেন সেই বিষয়টা মাথায় রেখে আমরা তৈরি করি, বুঝতে পারছো? জি ম্যাম। তুমি দেখো বুঝতে হবে। ইউজিং পিকচার, আমাদের পিকচার ব্যবহার করতে হবে। বলি যেমন হচ্ছে এ পিকচার ইজ অর্থ এ 1000 ওয়ার্ড, একটা পিকচার ব্যবহার করলে সেটা শব্দের থেকে অনেকগুলো শব্দ থেকে বেশি অ্যাটেনশন গ্রো করে অডিয়েন্সদের ক্ষেত্রে। ইন্টারেস্টিং ভিজুয়াল অ্যাজ ব্যাকড্রপ ইজ ফার মোর ইম্পর্টেন্ট দেন পেজেস অফ টেক্সট। ব্যাকড্রপ বলতে বোঝাচ্ছে আমরা যখন কোনো হচ্ছে থিয়েটার করি, থিয়েটার বা মঞ্চে যখন আমরা মঞ্চ নাটক করি, তখন ব্যাকড্রপটা মানে পর্দা মঞ্চে যে ইয়ে থাকে, পিছনে পর্দা থাকে না, স্ক্রিন থেকে স্ক্রিনতে ব্যাকগ্রাউন্ডটা, বুঝতে পারছো? ম্যাম কি বললেন? আমি বললাম তোমরা যখন মঞ্চ নাটক দেখো, মঞ্চ নাটক স্টেজ পারফরমেন্স দেখো না, ইয়েস ম্যাম। মঞ্চ নাটক দেখো বা কালচারাল প্রোগ্রাম যখন তোমরা দেখো, সেই প্রোগ্রামের ক্ষেত্রে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড স্ক্রিন থাকে না, ব্যাকগ্রাউন্ড একটা কাপড় হতে পারে বা যেটাই হোক, সেই ব্যাকগ্রাউন্ডটা যদি সুন্দর হয় তখন ওই জিনিসটাকে প্রাণবন্ত দেখা যায়। কিন্তু বলছে ইন্টারেস্টিং ভিজুয়ালস অ্যাজ ব্যাকড্রপ ইজ ফার মোর ইম্পর্টেন্ট দ্যান পেজেস অফ টেক্সট। আমরা যদি পাওয়ার পয়েন্টে যদি অনেকগুলো টেক্সট ব্যবহার করার ক্ষেত্রে ছবি ব্যবহার করি, এটা বেশি আকর্ষণীয় হবে। লটস অফ কালার ইজ ইউজুয়ালি গুড, যদি কালার ব্যবহার করলে এটা ভালো। ইউজ সিম্পল অ্যানিমেশন স্পেয়ারিংলি, আমাদের অ্যানিমেশন কম ব্যবহার করতে। অ্যানিমেশন কি জানো? জি ম্যাম, স্লাইড গুলো একটার পর আরেকটা আসে যেভাবে। হ্যাঁ আমি তোমাকে দেখাই, অন্য যারা জানে না তাকে দেখাই একটু। আমি এখানে দেখো, এখানে কন্টেন্ট আছে, আমি এখানে অ্যানিমেশন যদি সিলেক্ট করি, এখানে অ্যানিমেশন বাটন আছে উপরে, এখানে যদি আমি ক্লিক করি, এই যে এখানে আমি সিলেক্ট করে দিলাম অ্যাপিয়ার, এবার আসলো ফেড। আমি এখন যদি টাইমটা সিলেক্ট করে দিই, সাপোজ ফার্স্ট দিলাম অ্যাপিয়ার, চলে গেল ফেড, ফ্লাইং, স্প্লিট, পাইপ, শেপ, এটা হচ্ছে অ্যানিমেশন। তুমি কিভাবে দিতে চাও, বুঝছো? ম্যাম অনেকগুলো এটা ট্রানজিশন নামেও আছে ম্যাম অনেক পাওয়ার পয়েন্টে। হ্যাঁ, এটা আমি শুধু অ্যানিমেশনের কথা বলতেছি, ঠিক আছে? এটা বলছে ইউজ সিম্পল অ্যানিমেশন স্পেয়ারিং, অর্থাৎ আমাদের অ্যানিমেশন কম ব্যবহার করতে হবে পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে, এটা দিলে অডিয়েন্সকে ডিস্ট্রাক্ট করবে। বুলেট পয়েন্ট, পাওয়ার পয়েন্টে যে বুলেট পয়েন্ট ব্যবহার করি সেটা বুলেট পয়েন্ট, এই যে আমি যদি অ্যানিমেশন ব্যবহার করছি, বুলেট পয়েন্ট হচ্ছে মেবি দ্য বেস্ট ওয়ে টু গেট ইউর মেসেজ অ্যাক্রস। বুলেট পয়েন্ট ব্যবহার করলে
মেসেজ যেটা বলবো সেটা সহজভাবে উপস্থাপন করা যায়। কিপ ইট সিম্পল, এটা সিম্পল রাখতে হবে। ফিওর দ্য বুলেটস দ্য বেটার, বুলেট পয়েন্ট বেশি হওয়া যাবে না। এখানে বলছে যে অ্যাভয়েড ডেথ বাই বুলেট পয়েন্টস, অর্থাৎ আমরা বুলেট দিয়ে যেভাবে গুলি করি সেখানে বলছে বেশি বুলেট লিখে টেস্টটা পাওয়ার পয়েন্টটাকে ক্লামজি করা যাবে না। বুঝতে পারছো? ম্যাডাম বুলেট পয়েন্ট বলতে কি বোঝালো আর একবার একটু বলেন। আচ্ছা বলতেছি আমি, দেখো এখানে এখানে দেখতে পাচ্ছ গোল গোল দাগ দেখতে পাচ্ছ, গোল গোল দাগ বুলেট পয়েন্টে দেখতে পাচ্ছ? জি ম্যাডাম। এখানে এই স্লাইডে কয়টা বুলেট পয়েন্ট আছে দেখো তো আমাকে। 4টা। একটা, যদি আমি 10টা বুলেট পয়েন্ট ফোন দেখতে কেমন লাগতো? ভালো লাগতো না। হ্যাঁ এটাই বলছে, মেবি টা বুলেট পয়েন্টের মধ্যে মেসেজ আমাদের সিম্পল ওয়েতে দেবো, কিন্তু বেশি বুলেট পয়েন্ট আমাদের রাখা যাবে না। ঠিক আছে, এটাই বলছে। ওকে ম্যাডাম। তারপর হচ্ছে বুলেটিং, আরো কিছু পয়েন্ট আছে। বুলেটিং গিভস স্ট্রাকচার অর অর্গানাইজেশন টু দ্য স্লাইড, একটা স্লাইডের অর্গানাইজেশনটা কেমন হবে বুলেট রিপ্রেজেন্ট করে থাকে। লিমিট 6 বুলেটস পার স্লাইড, আর স্লাইডে 6টা বেশি বুলেট দেওয়া ঠিক হবে না। মেক বুলেটস ভিজিবল, বুলেটটাকে ভিজিবল করো, অর্থাৎ বুলেটের ফন্ট সাইজটা যেন 18 থেকে 24 হয়। ঠিক আছে, 18 থেকে 24 এর মধ্যে রাখতে বলছে বুলেটের সাইজটা। দেখতে পাচ্ছ বুলেটের সাইজটা? লিমিট ইচ বুলেট টু 6 ওয়ার্ড, প্রতিটা বুলেটের যে লাইনগুলো থাকবে 6টা ওয়ার্ডের মধ্যে রাখতে বলছে। কন্ট্রাস্ট দ্য টেক্সট উইথ দ্য ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে টেক্সটটা মিল রাখতে হবে। তারপর এখন যেটা আসছে ডিজাইন অফ দ্য প্রেজেন্টেশন, আমরা প্রেজেন্টেশনটা এমনভাবে তৈরি করব যাতে করে আমাদের ওয়ার্ড থাকে 7%, এর বেশি না। ভোকাল ইনপুট, আমরা যে কথা বলছি লেকচারিং এর সময়, এটা 38% হবে, আর ভিজুয়াল যে ছবি থাকবে 55%। এটা বুঝতে পারছো সবাই? এই ভোকাল ইনপুটটা এটা কিভাবে অ্যাড করে? আচ্ছা আমি একটু বলি। হ্যাঁ, মনে করো তুমি যখন প্রেজেন্টেশন দিচ্ছ, তুমি দিচ্ছ হচ্ছে হাউ টু মেক, বুঝি না আর একটু। হ্যাঁ বোঝাচ্ছি আমি। ধরো তোমাকে বলা হলো, তোমাদের নাম বলি কাউকে আমি একজনকে, ধরো পিঙ্কি, পিঙ্কিকে বলা হলো পিঙ্কি তুমি একটা পাওয়ার পয়েন্ট তৈরি করো হাউ টু মেক অর্গানিক ফার্টিলাইজার। এখন পিঙ্কি একটা পাওয়ার পয়েন্ট তৈরি করছে, ও সবার সামনে বলছে, আমাদের সবার সামনে, আমরা অডিয়েন্স আছে 200 জন, তখন পাওয়ার পয়েন্ট এমন তৈরি করবে যাতে করে পাওয়ার পয়েন্ট শব্দ থাকবে 7% এর মতো। ভোকাল ইনপুট বলতে ও বাকিটা মুখে বলবে, ঠিক আছে? আর ভিজুয়ালটা হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইডে যে ছবি থাকবে সেটা। বুঝতে পারছো? বুঝছি। ভোকাল ইনপুটটা হচ্ছে কোনো টেকনোলজি না, এটা তার স্পিচ, মানে যে বলছে লেকচার তার ভোকাল কথা, ওটাই ভোকাল ইনপুট। ঠিক আছে? ম্যাম বুলেটটা একটু আরেকবার বলেন তো, বুঝি নাই। আচ্ছা বুলেটটা আবার বলি আমার। হ্যাঁ, আমি নতুন একটা পাওয়ার পয়েন্ট তৈরি করি, দেখাচ্ছি। এখানে একটা পাওয়ার পয়েন্ট ক্লিক করলাম, আমি এন্টার দিয়ে চাপলাম। সেই পাওয়ার পয়েন্টে আমি এখন একটা হচ্ছে লিখবো। এখন আমি সাপোজ আমি এখানে লিখবো, হোমে গেলাম, হোমে গিয়ে এখানে দেখো, এখানে লিখছি আমি। লেখার পরে আমি এখানে বুলেট তৈরি করতে আছি। সাপোজ এখানে বুলেট দেবো আমি। হোম, এই যেখানে বুলেট দেখছো, বুলেট, এক নাম্বার বুলেট দিলাম, নেম আইডি পেজ। বুঝতে পারছো? বুলেট দিয়ে তৈরি করলাম। হ্যাঁ, তার মানে বলছে যে পাওয়ার পয়েন্টে একটা স্লাইডে 6টা বেশি বুলেট হওয়া যাবে না, প্রতিটা বুলেট লেখাতে 6টা শব্দ ব্যবহার করা যাবে না। বেশি বুলেট হলে এটা কামজি দেখা যাবে। ক্লিয়ার? জি ম্যাম। বুলেট বলতে বলছে যে বুলেট হেডিং দিয়ে আমি কথাগুলো প্রকাশ করবো, সেটা হচ্ছে বুলেট। বুলেটিং বেশি হওয়া যাবে না, পার স্লাইডে 6টা বেশি বুলেট হলে কামজি হবে, আর প্রতিটা বুলেট লাইনে একটা লাইনে 6টা বেশি ওয়ার্ড হওয়া যাবে না, এটা বলছে। অ্যানিমেশন তোমাদেরকে তো আগে একটু বলেছিলাম, অ্যানিমেশন যেটা রেস্ট্রিক্ট অ্যানিমেশন টু সার্টেন স্লাইড, কিছু কিছু স্লাইডে অ্যানিমেশন রাখতে হবে, সব স্লাইডে রাখা যাবে না। ইউজ অ্যানিমেশন ফর স্পেশাল এমফাসিস, এটাকে আমি বেশি হাইলাইট করতে চাই বা বেশি গুরুত্ব দিতে চাই, সেখানে আমি অ্যানিমেশন ব্যবহার করব। অ্যানিমেশন ক্যান ডেমনস্ট্রেট হাউ সামথিং ওয়ার্কস, অর্থাৎ আমি যদি তোমাদের দেখাই একটা মেশিন, মনে করো মেশিন বলতে হচ্ছে স্মার্টফোন হতে পারে, একটা স্মার্টফোনটা আমি কিভাবে ইউটিউব ভিডিও দেখবো, যারা ফার্মার সে তো জানে না যে স্মার্টফোন দিয়ে কিভাবে ইউটিউব দেখতে হয়। তুমি স্মার্টফোন দিয়ে ছবি এঁকে দেখালা, যে স্মার্টফোনটা আগে ওপেন করতে হবে, ওয়াইফাই অন করতে হবে, গুগলে যেতে হবে, অথবা ইউটিউব থেকে
ওখানে লিখতে হবে, এটা তুমি স্টেপ বাই দেখালে সেই যখন আমি একটা প্রসেস দেখাবা সেই দেখানোর সময় ওই পেজে তুমি অ্যানিমেশন ব্যবহার করতে পারো। এক্সেসিভ অ্যানিমেশন লুকস চাইল্ডিশ, বেশি অ্যানিমেশন ব্যবহার করলে খারাপ দেখা যায়। দিস অ্যাপ্লাই টু সাউন্ড ইফেক্টস অলসো, আমরা যে সাউন্ড ব্যবহার করি না অ্যানিমেশনের ক্ষেত্রে, পারছো অ্যানিমেশন? জি ম্যাম, সাউন্ড ব্যবহার করি। হ্যাঁ, সাউন্ডটা বেশি ব্যবহার করা যাবে না, ওটা ডিস্ট্রাক্টিং হবে। বুঝতে পারছো? অ্যানিমেশন ক্লিয়ার সবার কাছে? জি ম্যাম। জি ম্যাম বুঝছি। আচ্ছা, অ্যানিমেশনের পরে এখানে আছে ফ্লাই ইন ভার্সাস ভাইব। এখানে এটা অ্যানিমেশনের টাইপ একটা হচ্ছে, নাম হচ্ছে এই যে এখানে আছে ফ্লাই ইন, তারপরে ভাইব, শেপ, বিভিন্ন। এখানে বলছে ফ্লাই ইন ভার্সাস ভাইব। Could you read this? How about this one? Maybe third time is the charm, less distracting, reduces eye movement, increase readability. আমরা যদি ফ্লাইং বা ওয়াইড ভার্সন ব্যবহার করে থাকি, এটা যেটাই আমরা ব্যবহার করব, ব্যবহার করার সময় যেটা পার স্লাইডে বা মোটামুটি একই থাকে। বেশি অ্যানিমেশন ব্যবহার করলে ওটা দেখতে খারাপ দেখা যাবে। বুঝতে পারছো? যেমন হচ্ছে যদি বেশি আমরা ব্যবহার করি অ্যানিমেশনটা, এটা আমাদের দেখা গেছে একখান থেকে আরেকটা মানুষ ডিস্ট্রাক্ট হয়ে যাবে, কারণ মানুষ দেখা বাদ দিয়ে ওই অ্যানিমেশনটা দেখানে ব্যস্ত হয়ে যাবে। ম্যাম ফার্স্ট স্লাইডে অ্যানিমেশন দেওয়া যাবে না? অ্যানিমেশন দেওয়া যাবে, কিন্তু বলছে কি জানো, মোরলের সবগুলোতেই সিমিলার দিতে হবে। যদি বেশি ব্যবহার করো তখন কি হবে জানো, অডিয়েন্স কিন্তু সায়েন্টিফিক স্লাইড যখন হয়, যেমন বিশেষ করে লেকচারিং বা কনফারেন্সের ক্ষেত্রে বেশি অ্যানিমেশন ব্যবহার করলে না মানুষ বিরক্ত হবে। আমি উদাহরণ দিয়ে বুঝাই তোমাদেরকে, ক্লিয়ার হবে তোমার। যেমন আমি এখানে অ্যানিমেশন দিলাম, নেম আইডিএস, অ্যানিমেশন দিলাম। এটা যদি এখন সময়টাকে বাড়িয়ে দিই, যে এখন সময় নিল না, আসতে সময় না, আসতে সময় নিল। তুমি যদি দেখো, তাই না, সময় নিচ্ছে এটা। এখন তুমি যদি পার স্লাইডে যদি বিভিন্ন অ্যানিমেশন ব্যবহার করো তখন এটা অডিয়েন্স একটু বিরক্ত হবে। বুঝতে পারছো? এই জন্য যদি অ্যানিমেশন ব্যবহার করতে হয় মোরলেস সেম ব্যবহার করতে হবে, বেশি না। যদি তোমার যেটা তুমি হাইলাইট করবা সেই স্লাইডে করবো, সব স্লাইডে না। ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম স্লাইডের যে ব্যাকগ্রাউন্ডটা ওটা কিভাবে অ্যাড করে? ওই যে এখানে ড্রপলেট দেখা যাচ্ছে এইটার মধ্যে, এটা হ্যাঁ 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 দেখাচ্ছি আমি, তাও এই দেখে নিয়ে আসতে ডিজাইন আছে, ডিজাইন দেখো ম্যাম। সব তো হ্যাঁ দেখছি এটা, কিন্তু অনেক স্যারের দেখি অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন করা, কিন্তু সব তো থাকে না। হ্যাঁ থাকে, অনেক সময় যে এটা ইন্টারনেট থেকে নেওয়া যায়, বুঝছো, ডিজাইন থাকে পাশে করা যায়, অনেক সময় থাকে না, অনেক সময় তাদের ভার্সনটা আপডেটেড থাকে, তারা একটু করলে নেট থেকে নিতে পারে। ঠিক আছে? যাদের ভার্সনটা আপডেট থাকে এই স্লাইডটাকে আবার কাস্টম করা যাবে, বিভিন্ন কালার আছে, বিভিন্ন সাইজ আছে। ধরো এটা আছে, এটাকে তুমি যখন চেঞ্জ করতে চাও, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে এরকম, তুমি এটাকে চেঞ্জ করে দাও কালার। এখানে ডিজাইনটা চেঞ্জ করা যায় না মেবি, না শুধু কালারটা চেঞ্জ করা যায়? কালার চেঞ্জ করা যাবে, দেখাও, দেখাচ্ছি, দেখো হচ্ছে না কেন? এখানে অপশনটা আছে, এটা দিলে হওয়ার কথা, এটা হচ্ছে না কেন? দেখছো হয়েছে না কালারটা চেঞ্জ? হ্যাঁ হ্যাঁ কালার চেঞ্জ হয়েছে। কালার চেঞ্জ হবে, সবকিছু চেঞ্জ করা যাবে, তোমাকে একটু সময় নিয়ে করতে হবে। দেখো অ্যাপ্লাই, তারপর অ্যাপ্লাই দিয়ে দেবা। এগুলো সময় নিয়ে করলে হবে, বুঝছো? আর একাডেমিক পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট এত সুন্দর হওয়ার দরকার নেই, মানে অত দাগ জমক। আমার মনে হয় প্লেন হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড সবসময় ভালো, বুঝছো? জি ম্যাম। ফর প্রেজেন্টেশন। তারপর এখন হচ্ছে ক্লিপ আর্ট এন্ড গ্রাফিক্স, অর্থাৎ আমাদের ছবি ব্যবহার করতে হবে, যেগুলো শুড ব্যালেন্স দ্য সাইড। আমাদের স্লাইড করার সময় অবশ্যই ছবি ব্যবহার করতে হবে। এনহ্যান্স কমপ্লিমেন্ট দ্য টেক্সট, ইউজ when text needs the visual explanation। আমাদের ছবি ব্যবহার করতে তখন যখন আমাদের টেক্সটকে ব্যাখ্যা করার জন্য লাগবে। লিমিটস টু গ্রাফিক্স পার স্লাইড, একটা স্লাইডে দুইটার বেশি ছবি দেওয়া যাবে না। বুঝতে পারছো? আমাদের ছবি দিয়ে স্লাইডগুলোকে ব্যালেন্স করতে হবে, টেক্সটকে হাইলাইট করার জন্য ছবি ব্যবহার করতে হবে।
আমাদের যখন টেক্সটকে এক্সপ্লেনেশন করতে হবে তখন ছবি ব্যবহার করতে হবে, আর একটা স্লাইডে দুইটার বেশি ছবি দেওয়া যাবে না। ক্লিয়ার স্টুডেন্ট? ইয়েস ম্যাম। হ্যাঁ, প্ল্যানিং ইউর প্রেজেন্টেশন। প্রথমে বলছে যে ডিটারমাইন পারপোজ, আমাকে আগে ঠিক করতে হবে উদ্দেশ্যটা কি। তোমাকে যদি বলা হয় তুমি পাওয়ার পয়েন্ট তৈরি করো, তোমাদের একটা একটা প্রোগ্রাম হবে, প্রোগ্রামে স্টুডেন্টদের পক্ষ থেকে প্রেজেন্টেশন দেওয়া হবে। পারপোজটা কি? অ্যাসেস ইউর অডিয়েন্স। অডিয়েন্স কারা? অডিয়েন্স কি স্টুডেন্ট, টিচার অথবা রিসার্চার অথবা ভিসি স্যার না কারা? অডিয়েন্স কারা আমাদের মাথায় রাখতে হবে। সাকসেস ডিপেন্ডস অন ইউর অ্যাবিলিটি টু রিচ ইউর অডিয়েন্স। অডিয়েন্স থেকে রিচ করাটাই হচ্ছে সাকসেস। আর সাইজ কেমন, আমি যাদের সামনে বলবো এটা সংখ্যা কতগুলো, 30 জন 50 জন আরো বেশি কিনা এটা খেয়াল রাখতে হবে। ডেমোগ্রাফিক্স, অর্থাৎ আমি ডেমোগ্রাফিক মানে পপুলেশন যেটা বলা হয়েছে। নলেজ লেভেল, যাদেরকে বলছো তাদের নলেজ লেভেলটা কেমন, মোটিভেশন, তাদের মোটিভেশনটা কেমন, এই বিষয়গুলো ওকে মাথায় রাখতে হবে তৈরি করার সময়। যদি আমি বলি তোমাদেরকে তোমরা ফার্মারদের জন্য একটা পাওয়ার পয়েন্ট তৈরি করো, তখন অবশ্যই তোমাদেরকে বাংলায় তৈরি করতে হবে, তাই না? শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। কারণ হচ্ছে ইংলিশে তৈরি করলে ফার্মাররা বুঝতে পারবে না, এই জন্য। হ্যালো, কি বললাম শুনতে পাইনি আমি। জি ম্যাম, বলতেছে যে ঠিক আছে। আচ্ছা, প্ল্যানিং, তারপর বলছে প্ল্যান স্পেস। আমাদের হচ্ছে চিন্তা করতে হবে আমি যেখানে প্রেজেন্টেশন দেব কয়জন বসবে, তাদের কিভাবে বসলে আমার পাওয়ার পয়েন্টে এটা আমি কোথা থেকে মাল্টিমিডিয়া দেখাবো, সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে, অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট। আমি যখন বলবো যদি সংখ্যা বেশি হয় তখন আমাকে মাইক্রোফোন ব্যবহার করতে হবে কিনা, তোর ডিস্ট্রাক্টর আছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। ম্যাম আগের স্লাইডটা আরেকবার দেখেন তো। হ্যাঁ দেখাচ্ছি। প্রথমটা বলছে ডিটারমাইন পারপোজ, আমাদের উদ্দেশ্য ঠিক করতে হবে, কাকে উদ্দেশ্য কি বিষয়ে আমি কাদের বলছি। তারপর হচ্ছে অ্যাসেস ইউর অডিয়েন্স, তোমার অডিয়েন্স গুলো কারা। যদি অডিয়েন্স তোমার হয়ে থাকে ফার্মার, তখন তোমাকে পাওয়ার পয়েন্ট তৈরি করতে হবে বাংলায় বা সহজ ভাবে। যদি হয় স্টুডেন্ট তাদের জন্য একরকম ভাবে, যদি হয় রিসার্চার তাদের জন্য একরকম ভাবে। এই জন্য সাইজটা, তাদের নলেজ লেভেল কেমন, এটা আমাদের মাথায় রেখে পাওয়ার পয়েন্ট তৈরি করতে হবে। বুঝতে পারছো? তুমি এই পয়েন্ট গুলো পড়ো না, আমার কথাটা শোনো। অ্যাক্সেস ইউর অডিয়েন্স মানে তোমার অডিয়েন্স কারা, শ্রোতা কারা, শ্রোতাদের বিষয়, শ্রোতাদের নলেজ লেভেলটা কি, ওরা সংখ্যায় কতজন আছে, এগুলো বিষয় মাথায় রেখে আমাকে পাওয়ার পয়েন্টটা তৈরি করতে হবে। মোটিভেশন, অর্থাৎ তোমাদেরকে মোটিভেট করতে হবে পাওয়ার পয়েন্টটা কিভাবে তৈরি করতে হয়। আমি যদি ফার্মার হতো আমাদের দেখাতাম কিভাবে জৈব সার তৈরি করতে হয়, তারা যেন পাওয়ার পয়েন্টটা দেখে যেন মোটিভেট হয়। এই জন্য এই বিষয়গুলো মাথায় রেখে পাওয়ার পয়েন্ট তৈরি করতে হবে। Planning a presentation, plan a space, number of seating arrangement, audio visual equipment, distractors. অর্থাৎ কতজন সিট আছে, আমি কোথা থেকে প্রেজেন্টেশন করব, কিভাবে বসালে আমার পাওয়ার পয়েন্ট সবাই দেখতে পারবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট, আমার যেমন মাল্টিমিডিয়া, ল্যাপটপ, স্ক্রিন, পয়েন্টার সবকিছু আছে কিনা আমাদের খেয়াল রাখতে হবে, পোডিয়াম আছে কিনা। আর ডিস্ট্রাক্টর মানে দেখা গেছে আমি পাওয়ার পয়েন্ট দিচ্ছি, দেওয়ার সময় আমার স্লাইডের উপর আলো পড়লো, আমাকে দেখা যাচ্ছে না, এই জন্য এই ডিস্ট্রাক্টর গুলো খেয়াল রেখে আমাকে পাওয়ার পয়েন্ট তৈরি করতে হবে অথবা সরিয়ে ফেলতে হবে। হোয়াট ডে এন্ড টাইম, কোন দিনে আমাকে প্রেজেন্টেশন দিতে হবে, এনি ডে, মর্নিং কিনা, এগুলো মাথায় রেখে আগে থেকে প্ল্যান করতে হবে। তারপরে অর্গানাইজেশনটা কি, ডিটারমাইন মেইন পয়েন্ট। তোমার পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে মেইন পয়েন্ট 2 থেকে 5টা করতে হবে। এভিডেন্সটা হচ্ছে তুমি যখন যে বিষয়টা ব্যাখ্যা করবা তার পারলে এভিডেন্স দিতে হবে, প্রমাণ দিতে হবে, যদি সোর্স থাকে সোর্স দিতে হবে। ট্রানজিশনস মানে তোমার লেকচারিং এর মাঝখানে একটু ব্রেক দিতে পারো। প্রিপেয়ার আউটলাইন, তোমার পাওয়ার পয়েন্টে একটা আউটলাইন তৈরি করতে হবে, এটা বলছে প্রেজেন্টেশন আউটলাইন। প্রেজেন্টেশন আউটলাইনের মধ্যে শুধু কিওয়ার্ড থাকবে, অর্থাৎ যেমন যদি বলি ইন্ট্রোডাকশন, রেজাল্ট ডিসকাশন, কনক্লুশন, মেথোডোলজি, এরকম রিমাইন্ড আর কিওয়ার্ড দিতে হবে। কনভারসেশনাল ফ্লো বলতে বোঝাচ্ছে কোনটার পর কোনটা দিয়ে পাওয়ার পয়েন্ট তৈরি করতে হবে, ফ্লো থাকে যেন। ফ্লেক্সিবিলিটি, মোর রেসপন্সিভ টু দ্য অডিয়েন্স, আমি যেন অডিয়েন্সের কাছে সবসময় রেসপন্স নেই, রেসপন্স পাই, এটা মাথায় রেখে আমাকে পাওয়ার পয়েন্ট তৈরি করতে হবে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, আমি তোমাকে দেখাচ্ছি উদাহরণ দিয়ে, তাহলে এটা ক্লিয়ার হবে।
এখানে দেখছো যে কন্টেন্ট বলছে, দেখছো পাওয়ার পয়েন্টে কন্টেন্ট দেখতে পাচ্ছ জি ম্যাম। সবাই? এখানে কন্টেন্ট আছে দুইটি, একটা আছে অর্গানাইজেশনস কন্ডাক্টিং ডিসি ইন এগ্রিকালচার সেক্টর অফ বাংলাদেশ, নাম্বার 2 হচ্ছে কনক্লুশন। কয়টা আছে কিনা আউটলাইনের মধ্যে? দুইটা, তাই না? দুইটা পয়েন্ট আছে কন্টেন্ট, দুটো পয়েন্ট আছে। এখানে বললো যে হচ্ছে তোমার এখানে তোমার প্রেজেন্টেশন আউটলাইনে থাকতে হবে শুধু কিওয়ার্ড, মানে শুধু শব্দ থাকতে হবে, দুই একটা ওয়ার্ড। কনভারসেশনাল ফ্লো, তোমার যেটা ফ্লো বলতে তুমি যখন একটা কথা বলছো বা প্রেজেন্টেশন দিচ্ছ দেওয়ার সময় যেন, যদি আমি বলি যে আমি করোনা ভাইরাস সম্পর্কে একটা পাওয়ার পয়েন্ট তৈরি করবো, এখন করোনা ভাইরাস সম্পর্কে বলতে হলে এই ভাইরাসটার উৎপত্তি কখন থেকে শুরু হয়েছে, ভাইরাসটা কিভাবে ছড়ায়, কিভাবে প্রতিরোধ করতে পারি, কিভাবে আমরা এখান থেকে বাঁচতে পারি, বিভিন্ন রকম একটা ফ্লো মানে কোনটা পর কোনটা বললে ভালোভাবে ফ্লোটা মাথায় রাখতে হবে। ফ্লেক্সিবিলিটি, মোর রেসপন্সিভ টু দ্য অডিয়েন্স যেন এটা রেসপন্স করে সেটা আমাদের মাথায় রাখতে হবে, অথবা মাঝে মাঝে অডিয়েন্সের কাছে ফিডব্যাক দিতে হবে। প্রেজেন্টেশন সিকোয়েন্স, নাম্বার 1 বিল্ড র্যাপোর্ট। দেখো র্যাপোর্ট মানে তুমি সবাই বলছো র্যাপোর্ট মানে কি? না ম্যাম। র্যাপোর্ট মানে হচ্ছে সুসম্পর্ক স্থাপন করা। যেমন তোমাদের যদি শুরুতেই ক্লাসে স্যার ম্যাডামরা, এখন তো অনলাইনে হওয়া অনেক কঠিন হয়ে গেছে, ফেস টু ফেস ক্লাস হলে টিচাররা এসে জিজ্ঞেস করে তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা, তোমরা সকালবেলা খেয়ে আসো কিনা, সবার শরীর ভালো কিনা, সবাই, অথবা ফার্স্ট ক্লাসের স্টুডেন্টদের সবার নাম জিজ্ঞেস করলো, তোমাদের নাম কি, তোমার নাম, বাড়ি থেকে বলো, এগুলো বলো, পরিচয় পর্ব হয়। এটা একটা ইনিশিয়ালি সবার সাথে একটা ইজি হয়ে নেওয়া, মানে ভালো সম্পর্ক তৈরি করে নেওয়া, যাতে করে পরবর্তী সময়ের মধ্যে যেন ইজিলি সে লিখতে দিতে পারে এবং অডিয়েন্সও তার কাছ থেকে বুঝতে পারে। রিলেশন মার্ক বাই হারমোনি অর অ্যাফিনিটি, অডিয়েন্স মেম্বার্স হু ট্রাস্ট ইউ অ্যান্ড ফিল দ্যাট ইউ কেয়ার, অর্থাৎ অডিয়েন্স যাতে বুঝতে পারে, তোমাকে বিশ্বাস করা যায়, তুমি নির্ভরযোগ্য ব্যক্তি, সেরকম ফিলিংস যেন তৈরি হয় অডিয়েন্সের মধ্যে। যেমন একটা এক্সটেনশন ওয়ার্কার যদি গ্রামে গিয়ে শিশুদের সামনে লেকচারিং শুরু করে, সে যদি শুরুতে বলে নেয় আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন তো, কেমন আছেন, সবার শরীর ভালো আছে তো, এই করোনা ভাইরাসের সময় আপনারা কাজ করতেছেন কষ্ট করে, তারপর কেমন আছেন, গত ক্লাসে আমি এটা পড়াইছি, এটা আজকে পড়াবো, এরকম শুরুতেই একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করে নেওয়াটা হচ্ছে র্যাপোর্ট। স্টার্ট বিফোর ইউ বিগিন, শুরু করার আগে এটা র্যাপোর্ট করতে হবে। মিঙ্গল, লার্ন নেমস, অর্থাৎ মিঙ্গল মানে মানুষের নাম জিজ্ঞেস করা বা এসব করা, এটা বলছে। Opportunity to reinforce or correct audience assessment, অডিয়েন্স যাতে অ্যাসেসমেন্ট করতে পারে এটা বলতে হবে। আপনার, আমি যখন বলবো, বলার সময় তোমাদের আমাকে জিজ্ঞেস করতে পারবে, প্রশ্ন করতে পারবে, অডিয়েন্সকে এই সুযোগটা বলে দেওয়া। গুড ফার্স্ট ইমপ্রেশন, সবার মধ্যে একটা ভালো একটা ইমপ্রেশন তৈরি করাটা হচ্ছে র্যাপোর্টের একটি অংশ। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? জি ম্যাম। তারপরটা বলছে হচ্ছে নাম্বার 2 ওপেনিং ইউর প্রেজেন্টেশনের ক্ষেত্রে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তোমাকে পরিচয় দিতে হবে, তুমি কে, তুমি কেন কি বলতে আসছো, হোয়াই শুড দে লিসেন, সবাই তোমাকে কেন শুনবে, তোমাকে পরিচয় দিতে হবে। গেট অ্যাটেনশন, বিল্ড মোর র্যাপোর্ট, ইন্ট্রোডিউস টপিক, তুমি তাদের অ্যাটেনশন নাও, আবার সম্ভব হলে আরো র্যাপোর্ট এস্টাবলিশ করো, তুমি যে টপিকটা বলতে চাও সেটা বলো। দরকার হলে হিউমর, কৌতুক করো, শর্ট স্টোরি, গল্প বলো, স্টার্লিং স্ট্যাটিস্টিক, অথবা বলছে যে হচ্ছে মেক অডিয়েন্স থিঙ্ক, ইনভাইট পার্টিসিপেশন, গেট অডিয়েন্স রেসপন্স। আমি একটু উদাহরণ দিয়ে বলি। ধরো তোমাদের ক্লাসের শুরুতে আমি একটা কৌতুক বললাম, একটা কৌতুক টিচার স্টুডেন্ট কৌতুক বা একটা গল্প বললাম, গল্প বলে আমি ক্লাসটা শুরু করলাম, অডিয়েন্স তোমার প্রতি আকৃষ্ট হয়ে ওই গল্পটা যেভাবে মনোযোগ দিয়ে শুনলো, তোমার লেকচারটা যেন শুনতে পায়, এরকম করে একটা গল্প বলা বা কৌতুক করা, বা হচ্ছে একটা পরিসংখ্যান দেখানো হলো। মেক অডিয়েন্স থিঙ্ক, অডিয়েন্স কি মনে করে, আমি যেটা কিছু বলতে চাচ্ছি তোমরা কি মনে করো। ইনভাইট পার্টিসিপেশন, অথবা জিজ্ঞেস করতে হবে আপনারা কি, আমি যেটা বললাম এটা তোমরা কি জানো কিনা, আগে শিখছো কিনা, এরকম জিজ্ঞেস করা। তারপর হচ্ছে কমপ্লিটিং দা ওপেনিং, কিভাবে শুরু করবা। ক্লিয়ারলি ডিফাইনিং টপিক, আমি যে টপিকটা বলবো সেটা ডিফাইন করতে হবে, যদি এটা ইনফরমেটিভ টাইপ হয়ে থাকে অর্থাৎ তথ্য শুধু দেয়। ক্লিয়ার প্যারামিটারস ফর কন্টেন্ট উইদিন টাইম, কোন প্যারামিটার গুলো আসবে, কন্টেন্ট গুলো আসবে সেটা বলতে হবে।
যদি পার্সুয়েসিভ অর্থাৎ কাউকে যদি মোটিভেট করতে হয় তখন বলতে হবে এটা প্রবলেমটা কি, who cares, what's the solution, এই সলিউশন গুলো কি হবে সেগুলো আমাদেরকে বলতে হবে। এটা ডিফারেন্ট করবে টপিকটা কি তার উপর। টপিকটা যদি ইনফরমেটিভ হয় তখন একরকম, আর যদি পার্সুয়েসিভ হয় তখন হবে আরেক রকম। তারপর বলতে হবে ওভারভিউটা, প্রেজেন্টেশন মেইন পয়েন্টস। এটা বলছে মেইন পয়েন্ট, তারপর ট্রানজিশন, মেইন পয়েন্ট ট্রানজিশন। অর্থাৎ আমি যখন প্রেজেন্টেশন দিচ্ছি মেইন পয়েন্ট ওটা বললাম, বলার পরে আবার একটু পজ দিয়ে অন্য বিষয়ে বলতে হবে, আবার মেইন পয়েন্ট। সাপোর্টিং এভিডেন্স, তুমি যখন কোন একটা বিষয় বললা, উদাহরণ দিলা, এভিডেন্স দেখাতে হবে বা প্রমাণ, এক্সাম্পল দিতে হবে। আমি যখন বললাম যে যেমন জৈব সার তৈরি করা, ফার্মারদের লেকচারিং দেওয়া, এরকম উদাহরণ দিতে হবে, এক্সাম্পল দিতে হবে। ফিডব্যাক এন্ড কোশ্চেন ফ্রম অডিয়েন্স, তোমাদের কাছ থেকে শুনতে হবে তোমরা বুঝতে পারছো কিনা, বা তুমি যখন কোশ্চেন করলে আমি কোশ্চেনের উত্তর দিলাম, ম্যাডাম বুঝতে পারিনি, আবার বলেন, বা একটা এক্সাম্পল দিয়ে দেখানো এরকম। অ্যাটেনশন টু এন্ড ফোকাস অন অডিয়েন্স লিসনিং, অডিয়েন্স কি শুনতে চায় এদিকে আমাকে অ্যাটেনশন দিতে হবে। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। ইয়েস ম্যাম। প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করবে সঙ্গে সঙ্গে। এরপর হচ্ছে কনক্লুডিং ইয়োর প্রেজেন্টেশন। তুমি যখন শেষ করতে যাবে তখন তোমাকে বলতে হবে যে আমি প্রায় শেষ করতে যাচ্ছি, আমি মেইন বিষয় যেগুলো বলেছি আমি আবার সামারাইজ করছি, সামারাইজ মেইন পয়েন্ট, সাম থিংস টু রিমেম্বার অর কল টু অ্যাকশন, যে বিষয়গুলো মনে রাখতে হবে আমাদেরকে সেটা বলতে হবে। অ্যান্সার কোশ্চেন, যদি কোনো কোশ্চেন থাকে অডিয়েন্সে সে কোশ্চেন অ্যান্সার দিতে হবে। বুঝতে পারছো? তাহলে হচ্ছে যখন আমি ক্লোজ করতে যাব তখন আমাকে অডিয়েন্সকে বলতে হবে আমি প্রায় শেষ করতে যাচ্ছি, লেকচারের শেষ প্রান্তে, আমি এগুলো আজকে পড়িয়েছি, দিস আর দ্য পয়েন্ট, আমি এগুলো আজকে বলেছি, কোন বিষয়গুলো এটা থেকে মনে রাখতে হবে সেটা, আর কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে হবে। ইফেক্টিভ প্রেজেন্টেশন টেকনিক, হোয়াট মেক্স অ্যান ইফেক্টিভ স্পিকার। একটা স্পিকার কিভাবে ভালো হবে সেটা বলছে কন্ট্রোল অফ ইনফরমেশন, কি কি তথ্য দিবে তার একটা কন্ট্রোল থাকবে। অর্থাৎ ইনফরমেশন তো অনেক আছে, সব তথ্য তো দেওয়া যাবে না। ভয়েস ইউজ, তুমি কোন ভয়েসে কথা বলছো, লো ভয়েস না হাই ভয়েস, সবাই শুনতে পাচ্ছে কিনা, এটা এটা বিষয় একটা। রাইট ওয়ার্ড, সঠিক শব্দ নির্বাচন করা। ইউজ অফ বডি ল্যাঙ্গুয়েজ, এখানে যদিও এখন অনলাইন ক্লাসে বডি ল্যাঙ্গুয়েজটা বেশি দেখা বা সম্ভব নয়, যখন ফেস টু ফেস ক্লাস হয় তখন বডি ল্যাঙ্গুয়েজ ক্লাসে বলার সময় হাত পা মেরে দেখানো বা বলা, তোমার সামনে হেঁটে দেখানো, এগুলো হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। ফর্মস, স্ক্রিপ্টস এন্ড নোটস। রাইট লোকেশন, মানে কোন জায়গায় দাঁড়িয়ে তোমাকে লিখে দিতে হবে, কোথা থেকে বললে সবাই দেখতে পারবে সেটা দেখতে হবে। ইউজফুল এন্ড মিনিংফুল ভিজুয়াল এইড, যখন তুমি লেকচার দিবে প্রেজেন্টেশন তোমাকে ভিজুয়াল এইড, এইড মানে জানো, এইড মানে কি? জি ম্যাম। এইড কি বলো দেখি? ম্যাম টিচিং এইডস আছে, ভিজুয়াল এইডস, তারপর অডিও ভিজুয়াল, অডিও এইডস। ম্যাম লার্নিং প্রসেসটাকে ইফেক্টিভ করার জন্য যে কিছু ইউজ করা হয়, সাহায্য করে দিতে আর কি। হ্যাঁ, ভিজুয়াল এইডটা যেমন হচ্ছে তোমার কি বল, নাম বলো দেখি, কয়েকটা ভিজুয়াল এইডের নাম বলো দেখি। পোস্টার, লিফলেট। পোস্টার, লিফলেট। আচ্ছা, পোস্টার লিফলেট বলছো, ভিজুয়াল এইড। ভিজুয়াল এইড এখানে পাওয়ার পয়েন্ট হতে পারে, বা হতে পারে তোমার একটা ছবি, পোস্টার হতে পারে, হ্যাঁ লিফলেট হতে পারে। আমি তোমাদের যখন একটা যে লেকচারটা দিচ্ছি দেওয়ার সময় আমি তোমাদের লিফলেট হাতে দিয়ে দিলাম, সবাই পড়লা। এই জন্য ক্লাস ইফেক্টিভ যখন তুমি বলবা, বলার সময় কতগুলো ভিজুয়াল এইড ব্যবহার করতে হবে, তাহলে ইফেক্টিভ প্রেজেন্টেশনটা হবে। তাহলে তথ্যগুলো কি দেবো সেটা আমাদের কন্ট্রোল করতে হবে, ভয়েসটা যেন লাউডলি হয়, সঠিক শব্দ নির্বাচন যেন হয়, বডি ল্যাঙ্গুয়েজ পারফেক্টলি যেন হয়। ফর্মস, স্পিক্স এন্ড নোটস, এটা অর্থ হচ্ছে আমি যখন লেকচার দেব দেওয়ার সময় আমাকে কিছু স্ক্রিপ্ট থাকতে হবে, যে কোন পয়েন্টগুলো আমাকে মিস করা যাবে না। অনেক সময় অডিয়েন্স কিছু কোশ্চেন করলে সেগুলো নোট করে লিখে রাখতে হবে, পরে অ্যান্সার দিতে হবে। রাইট লোকেশন মানে কোথায় দাঁড়িয়ে বললে সব অডিয়েন্স আমাকে দেখতে পাবে, শুনতে পাবে, সেটা লক্ষ্য রাখতে হবে। ইউজফুল এন্ড মিনিংফুল ভিজুয়াল এইড ব্যবহার করতে হবে ইফেক্টিভ প্রেজেন্টেশনের জন্য। ভোকাল টেকনিক্স, লাউডনেস, অর্থাৎ কথা বলতে হবে উচ্চ স্বরে। উইল বি ইউজিং এ মাইক্রোফোন, যদি বেশি লোক সংখ্যা হয় তখন আমাকে মাইক্রোফোন ব্যবহার করতে হবে। পিচ, ভ্যারি টু মেক পয়েন্ট, পিচটা হচ্ছে টোনের আপ এন্ড ডাউন, কখনো বলতে উচ্চ স্বরে বলতে হবে, এটা ডিপেন্ড করবে তুমি কোন পয়েন্টটাকে হাইলাইট করতে চাচ্ছ। রেড, ওয়াচ ইউর অডিয়েন্স, অডিয়েন্সকে দেখতে হবে তারা
তোমার কথা শুনতে পাচ্ছ কি, অডিয়েন্স তুমি শুনতে পাচ্ছ কি না, না শুনতে পেলে আমাকে আরো জোরে বলতে হবে। পজ ফর ইফেক্ট, অ্যালো টাইম ফর মেসেজ টু সিঙ্ক ইন, অর্থাৎ আমি একটা বিষয় বললাম, বলার পরে তোমাকে সময় দিতে হবে বুঝতে পারছো কিনা, অথবা একটা বিষয় জিজ্ঞেস করলাম তোমরা কি পারো কিনা চিন্তা ভাবনা করো, কয়েক মিনিট আমি তোমাদের আবার জিজ্ঞেস করবো। পজ ফর ইফেক্ট, ডেভিয়েট ফ্রম দ্য নর্ম ফর এমফাসিস। শুনতে পাচ্ছ সবাই? ইয়েস ম্যাম। জি ম্যাম। এখানে বলছে ক্লিয়ার, ভয়েস হতে হবে ক্লিয়ার, লাউড, অ্যাসার্টিভ, পজ। অর্থাৎ বলার সময় তোমার হচ্ছে ক্লিয়ার হতে হবে। দ্য ইউজ অফ সিম্পল ইজিলি আন্ডারস্টুড ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, আমাদের বলার সময় খুবই সিম্পল শব্দ ব্যবহার করতে হবে যেটা সহজে সবাই বুঝতে পারে। লাউড এনাফ, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট এভরিওয়ান ক্যান হিয়ার ইউ, আমাদের সবাই যেন শুনতে পারে। যখন দেখা যাবে অডিয়েন্স খুব বেশি তখন আমাকে প্রয়োজন বোধে মাইক্রোফোন ব্যবহার করতে হবে। অ্যাসার্টিভ, এ ব্রাইট এন্ড কনফিডেন্ট এয়ারবর্ন অফ নলেজ অফ দ্য সাবজেক্ট এন্ড গুড প্রিপারেশন, এটা হচ্ছে যে বিষয়টা আমরা বলতে যাচ্ছি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিচ্ছি, সেই বিষয়ে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকতে হবে এবং প্রিপারেশন থাকতে হবে। Pause, it is essential to allow the listeners time to digest what you have said, অনেক সময় বলার পরে পজ দিতে হবে যাতে করে যারা শুনছে তারা যেন ওটাকে আত্মস্থ করতে পারে। Use the right words, what you say and how you say, তুমি কি বলছো এবং কিভাবে বলছো এটা আমাদের খেয়াল রাখতে হবে। যেমন কি, স্টেট ইউর পজিশন অর পয়েন্ট, তোমার পজিশন বা পয়েন্টটাকে আমাদের নির্ধারিত করে দিতে হবে। আর হচ্ছে এক্সপ্লেন ইউর আইডিয়া, তোমার আইডিয়াটাকে ব্যাখ্যা করতে হবে। ই ফর ইউজ এক্সাম্পল, এক্সাম্পল ব্যবহার করো, প্রতিটা বিষয় বোঝানোর সময় এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দাও। ই রিস্টেট ইউর পজিশন অর পয়েন্ট, তুমি যে বিষয়টা বললা সেটাকে আবার পুনরায় বলতে হবে, পজিশন অর পয়েন্ট। এই ওয়ার্ড গুলোর সাথে সেন্টেন্স গুলোর কি বুঝাইছে? হ্যাঁ ওয়ার্ড গুলোর সাথে সেন্টেন্স গুলোর কি সম্পর্ক? একদম একদম বলো ম্যাম, এই ওয়ার্ড গুলোর সাথে সেন্টেন্স গুলোর কি সম্পর্ক ম্যাম? মানে পি মানে এখানে একটা বুঝাতে সংক্ষেপে, যেমন পি, পি ফর পয়েন্ট তার জন্য পি, আর ফর এখানে আইডিয়া, ইউর বলছে আইডিয়া, ই ফর এক্সাম্পল মনে রাখার জন্য। প্রেপ, প্রেপ মানে হচ্ছে স্টেট ইউর পজিশন অর পয়েন্ট, অর্থাৎ তুমি যে পয়েন্টটা বললা, ধরো একটা বিষয়, যেমন পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে কোন পয়েন্ট গুলো মনে রাখতে হবে সেটা বলতে হবে। এক্সপ্লেন ইউর আইডিয়া, তোমার যে আইডিয়াটা ব্যাখ্যা করতে হবে সবার কাছে। ই ফর ইউজ এক্সাম্পল, প্রয়োজন বোধে তোমাদেরকে এক্সাম্পল ব্যবহার করতে হবে। আবার পি আসছে রিস্টেট, মানে আবার বলো ইউর পজিশন অর পয়েন্ট, কাছে শেষে ওই পয়েন্ট গুলোকে আবার রিপিট করো। বুঝতে পারছো ম্যাম? ম্যাম এই ওয়ার্ড গুলা তাহলে সেন্টেন্সের কোন ওয়ার্ড কে হাইলাইট করতেছে না? হ্যাঁ হ্যাঁ করতেছে তো। পি ফর পয়েন্ট, এই যে এখানে আবার নিচে পি ফর আবার পয়েন্ট, ই ফর এক্সাম্পল, এরকম। ম্যাম আর ফর ওটা তো মিলে না। এখানে আরটাকে এখানে আইডিয়া বলছে যদিও, কিন্তু এখানে ইউর বলছে তো তোমার, এক্সপ্লেন ইউর, এই জন্য আরটা বলছে, এখানে আর সরাসরি যায়নি। বুঝতে পারছো? ওকে ম্যাম। ঠিক আছে। ইউজ অফ বডি ল্যাঙ্গুয়েজ, তোমরা লেকচারে শুনছো না বডি ল্যাঙ্গুয়েজটা কি? শুনছো না সবাই? জি ম্যাম বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মেক আই কন্টাক্ট, যখন আমি ক্লাস পড়াবো বা নিবো বা লেকচার দেবো আমাকে আই কন্টাক্ট রাখতে হবে, অর্থাৎ আমি বলার সময় অডিয়েন্সের দিকে তাকিয়ে বলতে হবে। আমি লেকচার নিচ্ছি একদিকে আর একদিকে তাকিয়ে বলছি, অডিয়েন্স শুনছে না, এটা হবে না। আই কন্টাক্ট রাখতে হবে। ইউজ ইউর হ্যান্ডস বাট ডোন্ট গো ক্রেজি, তোমার হাত ব্যবহার করতে প্রয়োজনে কিন্তু বেশি ক্রেজি হওয়া যাবে না। ইফ পসিবল মুভ অ্যারাউন্ড বাট স্লোলি, যদি তোমার প্রয়োজন হয় লেকচার দেওয়ার সময় আশেপাশে তুমি নড়তে পারবে কিন্তু স্লোলি, বেশি দ্রুত করা যাবে না। ডোন্ট স্পিক উইথ ইউর ব্যাক টু দ্য অডিয়েন্স, অর্থাৎ কথা বলার সময় তোমার ব্যাক সাইড শো করবে না। ঠিক আছে, এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। দেখতে পাচ্ছ স্লাইডটি? দেখতে পাচ্ছ? Yes, ma'am. এখানে আমরা প্রেজেন্টেশন দেওয়ার সময় ভার্বাল কিছু ফিলার রয়েছে, যেমন আমরা আমাদের কিছু মুহূর্তের দোষ থাকে যে আমরা বলে ফেলি অনেক সময় কথা বলার সময়, এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তারপর অনেক সময় যে দেখো যে জিহ্বা দিয়ে সে হচ্ছে ভিজাচ্ছে বা এরকম করছে বা দাঁত দিয়ে নখ কাটছে, এগুলো করা যাবে না, আনইউজুয়াল বিহেভিয়ার।
তারপর এনি আনরিলেটেড ওয়ার্ড অর ফ্রেজ ব্যবহার করা যাবে না। সোয়িং, রকিং এন্ড প্লেসিং হ্যান্ডস ইন পকেটস, হাত পকেটে হাত রাখা যাবে না। লিপ স্ম্যাকিং ওটা। আর সোয়িংটা হচ্ছে, প্লেসিংটা হচ্ছে ওয়াক এট এ স্পিডি স্পিড, স্পেশালি উইদাউট এ পার্টিকুলার ডেস্টিনেশন এন্ড অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ অ্যাংজাইটি, অর্থাৎ খুব চিন্তাগ্রস্ত হয়ে মানুষ যখন খুব দ্রুত চলাফেরা করে সেরকম করা যাবে না। সোয়িংটা হচ্ছে মুভ অর কজ টু মুভ স্লোলি অর রিদমিক্যালি ব্যাকওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস ফ্রম সাইড টু সাইড, অর্থাৎ আশেপাশে শরীর দোলাতে দোলাতে চলা এরকম করা যাবে না। টকিং, মুভিং জেন্টলি টু অ্যান্ড ফ্রো অর ফ্রম সাইড টু সাইড, হাত পা নাড়ানো দোলানো এইসব করা যাবে না, ঠিক আছে। ভিজিটিং হচ্ছে মেক স্মল মুভমেন্ট স্পেশালি অফ দ্য হ্যান্ডস ফিট, হাত 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 চিমটানো, নখ চিমটানো এগুলো করা যাবে না, ঠিক আছে। এরপর আছে হচ্ছে প্র্যাকটিস। একটু দেখান কোনটা? এর আগেরটা ম্যাম। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাডাম ইউজ অফ বডি ল্যাঙ্গুয়েজ, ওটা বডি ল্যাঙ্গুয়েজ দেখাবো। জি আচ্ছা বলো কোনটা বুঝুনি? ঠিক আছে ম্যাম, ইয়ার জন্য আর কি নিতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি তোমাদের ক্লাসে পাওয়ার পয়েন্টটা পিডিএফ করে পাঠিয়ে দেবো, হ্যাঁ টেনশন করো না। এরপর আছে হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসটা হচ্ছে প্র্যাকটিস 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 ইন ফ্রন্ট অফ ফ্যামিলি, পিটিএ মিটিং, প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন মিটিংস, ভিডিও ইয়োরসেলফ। অনেক সময় আমাদের প্রেজেন্টেশনের আগে আমাদের বাসায় যারা বাবা মা ভাই বোন আছে তাদের সামনে প্র্যাকটিস করা, আমি এইভাবে লেকচারিং দেবো। তারপরে মিটিংস এ বলতে হবে ভিডিও ইয়োরসেলফ, প্র্যাকটিস করার পর তুমি ভিডিও করে দেখবা যে তোমার প্র্যাকটিসটা কেমন হচ্ছে। যদি সম্ভব হয়, ধরো তোমাদের আন্ডার গ্রাজুয়েট প্রেজেন্টেশন হবে, টিচার তোমার প্রেজেন্টেশন দিবে, অথবা তুমি একটা রিসার্চার হিসেবে তুমি সবার সামনে বলতে যাবে, তখন তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে এবং সম্ভব হলে ভিডিও করে দেখতে হবে তোমার ফল্ট কোনগুলো। Things to look for: verbal stalls, are you smiling, gestures, how did you handle interruption। আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা কথা যেটা বলবো সেটা আমাদের মনে রাখতে হবে। তুমি হাসছো কিনা, গেস্টার কেমন হবে, হাউ ডিড ইউ হ্যান্ডেল ইন্টারাপশন, যখন তোমাকে কেউ ইন্টারাপ্ট করবে সেটাকে তুমি কিভাবে হ্যান্ডলিং করবে, এটাও মাথায় রাখতে হবে। ম্যাম গেস্টার মানে আরেকটু বলেন তো। কোনটা গেস্টার? ইয়েস ম্যাম। হ্যাঁ গেস্টারটা হচ্ছে যখন তোমাদের ক্লাসে টিচাররা পড়াবে, পড়ানোর সময় তুমি একদম স্ট্রিক্টলি দাঁড়িয়ে ক্লাস দিচ্ছ, এক জায়গা থেকে একদম নড়বা না, তখন কিন্তু জিনিসটা একটু খারাপ দেখা যাবে। ক্লাসের মাঝখানে পাওয়ার পয়েন্টে যখন আমি পড়াচ্ছি, পড়ানোর সময় পাওয়ার পয়েন্টে দেখালাম, একবার একটু নড়ে গিয়ে ব্ল্যাকবোর্ডে দেখালাম, একবার আমি ক্লাসের মাঝখানে ক্লাসে করিডোরে হেঁটে গিয়ে তোমাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম বা একটু এগিয়ে প্রশ্ন করলাম, এটাই হচ্ছে গেস্টার। আমাদের শরীরের অঙ্গভঙ্গি যে আমরা ভাব প্রকাশ করতে সেটাই হচ্ছে গেস্টার। আমাদের শুধুমাত্র লেকচারিং দেওয়া যাবে না, আমাদের হাত নেড়ে বা ইশারা করে যে আমরা গেস্টার সেটা হচ্ছে গেস্টার, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে ম্যাম। গেস্টার আর পশ্চারের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা গেস্টার আর পশ্চার খুবই ক্লোজ। তোমার হচ্ছে পশ্চার হচ্ছে তোমার কতটুকু দূরে তুমি একটা অডিয়েন্স থেকে কতটুকু দূরে আছো সেটা হচ্ছে পশ্চার, আর গেস্টার হচ্ছে শরীর অঙ্গভঙ্গি, ঠিক আছে? আমি তোমাদের ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার সময় আমি তোমার ক্লাসে লেকচার দিচ্ছি, তোমার কাছে কি যখন প্রশ্ন করলাম কতটুকু দূরত্ব থেকে কথাটা বলছি, এটা হচ্ছে পশ্চার, আর গেস্টার হচ্ছে আমার হাত বা মুখের অঙ্গভঙ্গি অভিনয়, ঠিক আছে? ওকে ম্যাম। এনগেজিং ইউর অডিয়েন্স, আস্ক লিডিং কোশ্চেন, তোমাদের অডিয়েন্সকে জিজ্ঞেস করতে হবে, প্রশ্ন করতে হবে তোমরা ক্লাসে বুঝলো কিনা। এনকারেজ ইউর অডিয়েন্স টু পার্টিসিপেট, অডিয়েন্সকে বলতে হবে যেমন একটা বিষয় তোমাদের ক্লাসে দিলাম তোমরা সবাই পার্টিসিপেট করো ক্লাসের মধ্যেই। মেক আই কন্টাক্ট করতে হবে, পে অ্যাটেনশন টু দ্য হাউ ইউ আর স্পিকিং, বলছি ডু নট রিড টু ইউর অডিয়েন্স, অডিয়েন্সের সামনে শুধুমাত্র স্লাইড করা যাবে না, যখন আমি বলবো স্লাইড ছাড়াও অনেক কিছু বলতে হবে। ইউজিং এ পোডিয়াম, পোডিয়াম মানে বুঝো? না ম্যাম। পোডিয়ামটা হচ্ছে আমরা যখন বলে হ্যাঁ ম্যাম মঞ্চ টাইপের যেখানে মানে বলবে। হ্যাঁ আমি পোডিয়ামের ছবি দেখাচ্ছি তোমাদেরকে, গুগল আছে এখানে, এই যে এটা পোডিয়াম ডায়াস, বুঝছো? দাঁড়িয়ে স্পিচটা দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পোডিয়াম, বুঝছো? জি ম্যাম। তারপরে হচ্ছে কোথায় গেলাম,
know your audience, ask beforehand who will be your audience, আগে থেকে জানতে হবে আমার অডিয়েন্স কারা। তারপরে বলছে যে হোয়াট ডু দে অলরেডি নো অ্যাবাউট ইউর টপিক, তারপরে জিজ্ঞেস করতে হবে আমি যে টপিকটা পড়াবো তারা সে সম্পর্কে কতটুকু জানে। তারপরে হচ্ছে আর দ্য এক্সপার্ট, তারা কি ওই বিষয়ে এক্সপার্ট কিনা অথবা তারা কেবলমাত্র জানছে, এটা আমাকে জানতে হবে। উইল ইউ ইনফরমেশন বি ব্র্যান্ড নিউ, তোমার ইনফরমেশনটা কি নতুন, একেবারে নতুন কিনা। তারপরে বলছে যে ইজ দেয়ার এ মিটিং বিফোর আফটার, হোয়াট টপিকস উইল বি কভার্ড, তোমার ক্লাসের এই যে লেকচার বা প্রেজেন্টেশন আগে আগে মিটিং হয়েছে কিনা বা এরপরে আবার হবে কিনা, তুমি কোন টপিকটা বলবে সেটা তোমাকে জানাতে হবে। ক্লিয়ার? প্রথমে হচ্ছে তোমার হচ্ছে অডিয়েন্স, তো আগে বলেছিলাম অডিয়েন্স কারা এটা জানতে হবে। তারপরে জানতে হবে অডিয়েন্স এই বিষয় সম্পর্কে কতটুকু জানে, তারা এই বিষয়ে অভিজ্ঞ কিনা বা কেবল একদম নতুন জানছে তথ্যটা, আর এই বিষয়টা এরপরে বা পড়ানো হবে কিনা, কি কি টপিক কভার করবে এটা। নো ইউর ম্যাটেরিয়াল, রিড দ্য মডিউলস, মডিউলটা পড়ো। ডু ইউর ওন রিসার্চ অ্যাবাউট দ্য টপিক, তোমার টপিক সম্পর্কে যতগুলো বিষয় আছে লিটারেচার ঘাটো, গুগল ঘাটো বা সোর্স থেকে দেখো। দ্য অডিয়েন্স ইজ লুকিং অ্যাট ইউ অ্যাজ দ্য এক্সপার্ট, অডিয়েন্স তোমাকে ওই বিষয়ে এক্সপার্ট হিসেবে দেখবে। Do not try to cover everything you know about the topic, সবকিছু অডিয়েন্সকে বলা যাবে না, কারণ অনেক তথ্য আছে ওর মধ্যে বেশি ইম্পর্টেন্ট গুলো বলতে হবে। সিলেক্ট পয়েন্টস দ্যাট আর রিলেভেন্ট ফর দ্য অডিয়েন্স, সেই বিষয়গুলো বলতে হবে যেগুলো অডিয়েন্সের জন্য রিলেভেন্ট। তারপর হচ্ছে থিঙ্ক অফ দ্য বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট, তুমি যখন এর আগে প্রেজেন্টেশন দিয়েছিলে সবচেয়ে ভালো বিষয়টা কি ছিল আর সবচেয়ে খারাপ বিষয়টা কি ঘটেছিল সেটা মনে রেখে আমাকে পরবর্তী প্রেজেন্টেশন তৈরি করতে হবে। থিঙ্ক অফ ইউর এক্সপিরিয়েন্স অ্যাজ এ লার্নার, তোমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে সেটা গ্রহণ করে বেস্ট এবং ওয়ার্স্ট বিষয়টা মাথায় রেখে প্রেজেন্টেশন তৈরি করতে হবে। ফাইনাল 5 প্রেজেন্টেশন টিপস, একটা হচ্ছে স্মাইল, প্রেজেন্টেশন দেওয়ার সময় হাসি মুখে দিতে হবে। ব্রিথ, নিঃশ্বাস নিতে হবে। ওয়াটার, প্রয়োজনে পানি খাওয়া যেতে পারে। নোটস, তুমি যখন ক্লাস নিবে বা প্রেজেন্টেশন দিবে তোমাকে ওই অডিয়েন্সের নোটগুলো রাখতে হবে। ফিনিশ অন অর আন্ডার টাইম, সময়ের মতো এটাকে শেষ করতে হবে। আজকের ক্লাসে আমার এই টপিকগুলোই পড়ানো ছিল, এখন স্পেসিফিক কিছু কোশ্চেন থাকলে বলো, আমি আবার যাচ্ছি স্লাইডগুলো। ঠিক আছে, দেখো এটা ম্যাডাম আমাদের অ্যাটেন্ডেন্সের লিংক পাওনি? ও ম্যাম, আচ্ছা আমি লিংক দিচ্ছি। ম্যাম আমাদের কি কোনো প্র্যাকটিক্যাল করতে হবে? এই টপিকটার উপরে জি জি। তোমাদের হচ্ছে যেমন পোস্টার লিখে করতে হবে, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে খাতায় লিখতে হবে না, কিন্তু তোমাদের যখন ইউনিভার্সিটি খুলে যাবে তোমাদেরকে তখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে দেখাতে হবে। ঠিক আছে, পারবে না? ওকে ম্যাম, ঠিক আছে। যখন ইউনিভার্সিটি, ইনশাআল্লাহ। হ্যাঁ জি ম্যাম পারবো। মানে পারবে, যারা তৈরি করবে বাকিরা যারা বসে থাকবে হয়তো আমি গ্রুপ করে দেবো, তোমার তখন গ্রুপ করে দিলে প্রেজেন্টেশন দিবে, বাকিরা তখন অডিয়েন্স বলবে পাওয়ার পয়েন্টে কোন কোন ফল্ট ছিল, কোনটা ভালো দিক ছিল, খারাপ দিক ছিল, ওগুলো দেখা করবে তখন। ঠিক আছে ম্যাম আজকের লেকচারে পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে? আজকে লেকচারে কেমন প্রশ্ন আসবে বলবো? জি ম্যাম। যেমন হচ্ছে তোমাদের যদি বলা হয়, হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম এই ক্লাস কি আবার ভার্সিটি খোলার পর রিপিট হবে? ভার্সিটি যখন খুলে দেওয়া হবে তখন রেসপেক্টিভ গ্রুপ থাকবে, তোমাদের গ্রুপে যে টিচার থাকবে সেই টিচার সবগুলো ক্লাস সামারাইজ করবে। হ্যাঁ, সবগুলো ক্লাস আবার রিপিট করে বলবে, এবং তোমাদের যে পোস্টার লিফলেট ওগুলো তৈরি করতে হবে, সাইন করতে হবে, তারপর লেকচার দিতে হবে। হ্যাঁ, রিপিট বলতে সংক্ষেপে রিপিট হবে, কিন্তু একদম ইচ এন্ড এভরি ক্লাস এখন যেভাবে পড়ানো হচ্ছে সেভাবে হয়তো হবে না, কিন্তু রিক্যাপ করে প্রত্যেকটা ক্লাসে সামারি বলা হবে, তখন কিছু কোশ্চেন থাকলে কোশ্চেন আনসারিং করা হবে। জি ম্যাম, আজকে আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম, কিন্তু ম্যাম নেট এত ডিস্টার্ব করছে যে ভালো মতো ক্লাসই করতে পারিনি। প্রশ্ন করার নেটে ডিস্টার্ব করছে বলতে কি, নেট কি ক্লাস শুনতে পারোনি? ম্যাম বের করে দিছে ক্লাস থেকে। হ্যাঁ, ক্লাস থেকে বের করে দিছে। বের করছে?
জি ম্যাম। কে বের করে দিছে? ম্যাম জুম থেকে নেট মানে প্রবলেমের ম্যাম কারণে ডিসকানেক্টেড হয়ে গেছিল, সেটা বলতেছে বের করে হ্যাঁ দিচ্ছে। যাই হোক, আজকে আমারও এই তোমাদের ক্লাসে ঢুকতে আমার কষ্ট হচ্ছিল, আমি পারিনি, 15-20 মিনিট পরে ঢুকতে পারছি। যাই হোক, এটা সমস্যা হয়েছিল, এটা আসলে ইন্টারনেটের মানে জুমে সমস্যা হচ্ছিল, বুঝছো? আমারও প্রবলেম হয়েছিল, আমি এই জন্য তোমাদের সরি, তোমাদের টাইমে ঢুকতে পারিনি আমি। হ্যাঁ, আর শুনতে পাচ্ছ? জি ম্যাম। আর আজকে ক্লাসে পাওয়ার পয়েন্ট আমি পিডিএফ করে তোমাদের যে সিআর আছে ওটা আমি মেইলে দিয়ে দেবো, তোমরা ক্লাসটা দেখে রাখবা। আর যদি কোনো প্রবলেম হয়, আমি যখন ক্লাসে যখন ইউনিভার্সিটি খুলবে তখন তো আমি আমার গ্রুপে বলবো, কিন্তু যখন বাকিরা যারা থাকবে তখন তাদের কি ক্ষেত্রে কি হবে আমি সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে তোমরা ইমেল আইডি নিয়ে আমাকে ইমেইলে বলে অথবা ফেসবুক মেসেঞ্জারে আমাকে নক করে আমার কাছে সময় নিতে পারো। হ্যাঁ ম্যাম, আজকের লেকচারে কেমন প্রশ্ন আসতে পারে একটু যদি বলতেন? কেমন প্রশ্ন আসতে পারে একটু ধারণা দেই, একদম হুবহু মিলিয়ে যায় না, আই ক্যান গিভ ইউ সাম আইডিয়া। যেমন হচ্ছে ইফেক্টিভ প্রেজেন্টেশন করতে হলে কি কি করতে হয়, ফর ইফেক্টিভ প্রেজেন্টেশন কোন কোন বিষয় আমাদের কনসিডার করা উচিত, এরকম একটা ইফেক্টিভ প্রেজেন্টেশন করতে হলে কোন কোন বিষয় তৈরি করতে হয়, অথবা আমাদের যেমন টেক্সট গাইডলাইন, হোয়াট আর দ্য গাইডলাইন্স ফলোড ফর দ্য টেক্সট, মানে টেক্সটের ক্ষেত্রে ফন্ট সাইজ কেমন হবে, আমি বললাম না, ফন্ট সাইজ, কালার, ব্যাকগ্রাউন্ড, এরকম বিভিন্ন পয়েন্ট বলেছি, সেই পয়েন্ট গুলো মনে রাখতে হবে। প্রত্যেক সময় তখন ভাইবা বোর্ডে সারা জিজ্ঞেস করতে পারে টেক্সট হেডিং এর টেক্সট কত সাইজ হবে, টেক্সটের ফন্ট সাইজ কত হবে, তারপর হচ্ছে কালার কন্ট্রাস্টের ক্ষেত্রে কোন কালার কন্ট্রাস্ট মেইনটেইন করতে হবে, কোনটা খারাপ, বা এগুলোই যেগুলো বললাম। কঠিন মনে হচ্ছে এটা ক্লাসটা? শুনতে পাচ্ছ? ম্যাম কঠিন না ম্যাম, সহজই ছিল। এটা সহজই আছে। আর তোমাদের পাওয়ার পয়েন্ট কি হচ্ছে এটাকে আমি দেখাই দেবো, যদি দেখতে চাও আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। জি ম্যাম, আরেকবার তো একটু দেখা দিলে ভালো হয়। জি ম্যাম, দেখলে ভালো হয়। একটা পাওয়ার পয়েন্ট ক্লিয়ার তৈরি করতে এটা আমি দেখাই দিই। হ্যাঁ জি ম্যাম, ওটা দেখাই দাও। ওটা দেখাই দিলে তোমাদের অনেকের যারা জানো তাদের আইডিয়া হবে, আর যারা জানো না জানোই। এখানে দেখো, আমার তোমাকে প্রথমে শুরুতে গিয়ে আগে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট খুলতে হবে। তোমাদের কম্পিউটারে যার যারা মাইক্রোসফট আছে, এখানে মাইক্রোসফট দেখছো পাওয়ার পয়েন্ট ক্লিক করলাম। ম্যাম দেখা যায় না তো। ম্যাম কিছুই তো দেখা যায় না ম্যাম। শেয়ার করেন নাই। শেয়ার করি না ম্যাম, শেয়ার হয়নি। মানে ম্যাম গুগল এই ওয়েবসাইটটা ম্যাম অফ করেন, করে ম্যাম তারপর ম্যাম পাওয়ার পয়েন্টে ঢুকেন, তাহলে আসবে। আচ্ছা আমি আবার দিচ্ছি, এখন কি আসছে? না ম্যাডাম, আসেনি এখনো। না ম্যাম, ম্যাম স্ক্রিন শেয়ারটা একবার অফ দিয়ে আবার ম্যাডাম দেন। এখন আসছে? জি ম্যাম, আসছে। দেখো এখানে আমি আমার কম্পিউটার স্ক্রল করে এখান থেকে আমি পাওয়ার পয়েন্টে গেলাম, পাওয়ার পয়েন্টে যাচ্ছি, কোনো যায়নি। এই যে পাওয়ার পয়েন্ট দেখছো, আমি পাওয়ার পয়েন্টে গেলাম। জি ম্যাম। হ্যাঁ, এখন পাওয়ার পয়েন্টে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন তৈরি করলাম, একটা স্লাইড, একটা পেজ ওপেন হলো, এখানে টাইটেল পেজ, এখানে থাকবে টাইটেল। তোমাদেরকে বললাম যে টাইটেলে হেডিং হতে হবে 32 থেকে 44, ঠিক আছে? এখানে টাইটেল লেখো, টাইটেল কি হবে বলো, যেমন লিখলাম। এখানে লেখার পরে আমাকে এই ফন্টটা সিলেক্ট করে আমি হোমে গিয়ে এই যে এখানে যে ফন্ট আছে না, ফন্ট ক্যালিব্রি, আমি তোমাদের বললাম না কোন কোন ফন্ট দিতে হবে, এরিয়াল, ক্যালিব্রি, তোহমা, তাই না? যে ফন্ট গুলো দেখতে সুন্দর লাগে, যেগুলো হচ্ছে ফন্ট নেই সেস, যে তোমাদের দেখাচ্ছে পাওয়ার পয়েন্টে, দেখো বুঝতে পারবা। এই যে সেরিফ ফন্ট, সান্স সেরিফ ফন্ট, যেটা যে এরিয়াল, তোহমা, ক্যালিব্রি, এখান থেকে আমাকে সেই ধরনের ফন্ট ব্যবহার করতে হবে। যেমন এখানে আছে এরিয়াল ফন্ট আমি নিলাম, এখানে আমি ক্লিক করো, লিখে ফেলো এরিয়াল।
এরিয়াল লিখলাম, এখানে ফন্ট দেওয়া 60, এটাকে আমি করে নিয়ে আসলাম 36 করে নিলাম। 36 করে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, এই জন্য এটা আমাকে তোমার ব্ল্যাক কালারও রাখতে পারো, অথবা অন্য কালার করতে চাইলে এখানে এসে ফন্টে যে কালার আছে কালার সিলেক্ট করবা, কালার দিয়ে দিলে হয়ে যাবে। আর এখানে যদি একটু লিখতে চাও প্রেজেন্টেশন বাই যার নাম থাকলো XYZ, দিয়ে দিলাম। তারপর এখন তুমি অ্যানিমেশন দিতে চাও ফার্স্ট স্লাইডে, এখানে আসে অ্যানিমেশন, দিবা অ্যাপিয়ার, বুঝতে পারছো? তারপরে তোমাকে নেক্সট স্লাইডে এসে যদি নেক্সট স্লাইড দিতে চাও, এখানে এই স্লাইড বাটন রেখে এন্টার চাপলে আরেকটা স্লাইড চলে আসবে। ঠিক আছে? ম্যাম এটা আরেকবার দেখান তো কি করলেন নেক্সট স্লাইড। তুমি যে ফার্স্ট স্লাইডে আছো, এখানে এই স্লাইডটা সিলেক্ট করে এন্টার চাপতে, কিবোর্ড এন্টার চাপলে, ও আচ্ছা ম্যাম, এন্টার চাপলে নতুন স্লাইড তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তখন নতুন স্লাইডে টাইটেল লিখতে হবে, ভিতরে টেক্সট লিখতে হবে। টেক্সট গুলো বুলেট আকারে, তোমাকে বলা হচ্ছে না বুলেট ব্যবহার করতে হবে কয়টি, একটা পেজে 6টার বেশি বুলেট হওয়া যাবে না, তাই না? আর কালার কন্ট্রাস্ট বলা হয়েছে, কালার কন্ট্রাস্ট গুলো এমন ভাবে হতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। ব্লুর উপরে রেড, রেডের উপরে ব্লু লেখা যাবে না, লো কন্ট্রাস্ট ব্যবহার করা যাবে না। তারপরে অল ক্যাপিটালাইজ হওয়া যাবে, সবগুলো শব্দ ক্যাপিটাল করা যাবে না। আমি হেডিং দেখে মধ্যে এখানে হেডিংটা কি দিই আমি চিন্তা করতেছি। ধরো ফর এক্সাম্পল প্রসিডিউর দিলাম, তুমি হেডিংটা হচ্ছে বলছি 32 to 43, and the text হচ্ছে washing soaking। ম্যাম ব্যাকগ্রাউন্ড কি সবসময় এরকম হোয়াইটই রাখতে হবে নাকি ম্যাম অন্য যে ব্যাকগ্রাউন্ড আছে ওগুলো ইউজ করা যাবে? হ্যাঁ, তুমি যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, তখন তুমি যখন পাওয়ারপয়েন্ট তৈরি হয়ে যাবে, তখন তুমি এখানে গিয়ে যে ডিজাইনে যাবে, ডিজাইনে গিয়ে তুমি হোয়াইট করতে চাও কিনা, বা এরকম করতে চাও, বা এরকম ডিজাইন আছে, বুঝছো? করতে পারো, এটা ডিপেন্ড করবে তুমি তখন করতে চাও তার উপর। আগে সিলেক্ট করা হয়ে যাবে তখন করবে। এখানে দেখো, এখানে ডিজাইনটা কি হয়ে আছে, তুমি এখানে প্রসিডিউর, ওয়াশিং, সোকিং, ড্রাইং, বিভিন্ন রকম আছে। তুমি যদি কম্পিউটারে ঘাটাঘাটি করো না, অনেক কিছু পেয়ে যাবে। কিন্তু তোমাদের যেটা বলা হয়েছে যে বিষয়গুলো মাথায় রাখতে, ফন্ট সাইজ, টেক্সট, তারপরে হচ্ছে কালার কন্ট্রাস্ট, ক্যাপিটাল করা যাবে না, এগুলো বিষয়ে মাথায়, অ্যাব্রিভিয়েশন ব্যবহার করা যাবে না, এগুলো বিষয়ে মাথায় রাখতে হবে। পাওয়ারপয়েন্টে বেশি ছবি ব্যবহার করলে ছবিটা মানুষের মনের মধ্যে বেশি থাকে ওয়ার্ডের থেকে বেশি। তারপর বলছে যে হচ্ছে বুলেট পয়েন্ট পার পেজে 6টার বেশি হওয়া যাবে না। তারপর হচ্ছে পার লাইনে 6টার বেশি শব্দ রাখা যাবে না। বুলেট পয়েন্টের ফন্ট সাইজ হবে 18 থেকে 24। এটাই। অ্যানিমেশন ব্যবহার করতে হবে সার্টেন স্লাইডে, সব স্লাইডে না। সব স্লাইডে করলে এটাতে সময় নেবে এবং অডিয়েন্সকে ডিস্ট্রাক্ট করবে। আর সুতরাং যে স্লাইডে তুমি কিছু প্রসেস দেখাবা বা এমফাসিস করবা, সেখানে তুমি অ্যানিমেশন দেখাতে পারো। তারপর বলছে ক্লিপ আর্ট এন্ড গ্রাফিক্স, ছবিগুলো যেটা ক্লিপ আর্ট বা গ্রাফিক্স যদি ব্যবহার করতে চাও, সেটা টেক্সট সাপ্লিমেন্ট হিসেবে সেটা ভালো এক্সপ্লেইন করার জন্য। তারপর প্ল্যানিং করতে বলছে, প্ল্যানিং করার সময় আমাকে পারপাস মাথায় রাখতে হবে, অডিয়েন্স কারা, অডিয়েন্সের সংখ্যা কতটুকু, তারা কি শিখতে চায়, অডিয়েন্সের নলেজ লেভেল কি, এগুলো আমাকে জেনে স্লাইড তৈরি করতে হবে। তারপরে অডিয়েন্সের সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে, কতজন বসবে, কিভাবে বসবে, তারা শুনতে পায় কিনা, এটা বিষয়ে মাথায় রাখতে হবে। কোন দিন আমি বলবো, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে তোমার প্রেজেন্টেশন দেওয়ার সময় মেইন পয়েন্টগুলো হাইলাইট করতে হবে, এভিডেন্স দিতে হবে, মাঝে ব্রেক দিতে হবে, প্রিপেয়ার আউটলাইন, প্রেজেন্টেশন আউটলাইন ক্ষেত্রে কি ম্যাম পাওয়ারপয়েন্টের মধ্যে মানে জ্যাটেরটা কিভাবে দেখাবো, মানে জ্যাটের ওইটা একটু আরেকবার দেখালে ভালো হতো, মানে ইয়ে নিয়ে মানে জ্যাট সিকোয়েন্সটা কিভাবে, জ্যাট সিকোয়েন্সটা ম্যাম কেমনে দেখাবো পাওয়ারপয়েন্টে, মানে কিভাবে সেট করব কোনটা বললাম? সিকোয়েন্সটা ম্যাম, ওই যে একটা দেখালেন ম্যাম জ্যাট সিকোয়েন্স। ও জেট সিকোয়েন্সটা, জি ম্যাম, ওইটা ম্যাম কেমনে সেট করব মানে? আচ্ছা আমি দেখাচ্ছি, ধরো তোমাদের একটা উদাহরণ দেখাচ্ছি আমি। দেখো এই ছবিটা দেখো,
এখানে দেখো ছবি দেখতে পাচ্ছ, ছবি টেক্সট সিকোয়েন্সের ক্ষেত্রে উপরে যে ক্লিপ আর্ট এন্ড গ্রাফিক্স, এটা জেডের মাথা, বুঝছো? হেডিংটা বুঝতে পারছো? হেডিংটা, তারপরে এখানে ছবিটা আছে, ছবি থেকে লোয়ার লেভেলে গেল। এই জন্য জেড সিকোয়েন্সটা আমাদের তৈরি করতে হবে এমন ভাবে যাতে করে দর্শকরা যেন এক নজরে জেড আকারে দেখতে পারে, বুঝছো? মানে জেডের মতো করে, একদম হুবহু মিলবে না, কিন্তু বলছে যে তোমার হেডিংটা উপরে জেডের মাথা, মাঝখানে টেক্সট, আর ছবি থাকলে এটাকে হাইলাইট করবে, মানে যেন এট এ গ্লান্স পিপল যেন জেড সিকোয়েন্সের মতো করে দেখতে পারে। ম্যাম পাওয়ার পয়েন্টে ছবি কিভাবে যুক্ত করব? দেখাচ্ছি, দাও। এই যে একটা পাওয়ার পয়েন্ট, এখানে যদি আমি ছবি দিতে চাই, এখানে দেখো ইনসার্টে গিয়ে এখানে অনেক সময় আইকন থাকে, দেখো একটু সময় নিচ্ছে, একটু দাও। এগুলো হচ্ছে ওখানে ছিল, হ্যাঁ। আর তুমি মনে করতে পারো যে আমি অনলাইন থেকে নেবো, ইন্টারনেট থেকে, হ্যাঁ, তখন তুমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে যে ইমেজ থাকবে না, ইমেজটা এখানে জাস্ট পেস্ট করে দিবা, হ্যাঁ। ওকে ম্যাম। আর যদি তুমি এখান থেকে নিতে চাও তোমার কম্পিউটার থেকে, এখানে ইনসার্টের মধ্যে আইকন আছে, বিভিন্ন রকম আইকন, বিভিন্ন রকম ছবি আছে, স্টিকার আছে, তারপর হচ্ছে ইলাস্ট্রেশন আছে। দেখো এখানে ক্লিক করলে বাসের ছবি বা কোনো দেখাতে চাও বা অন্য কিছু, বা মোবাইল ফোন বা ইমেজ, দেখছো এখানে অনেক কিছু আছে। দেখো এখানে কিছু নিতে চাও, এগুলো ডাউনলোড ইন্টারনেট যতটুকু ছিল, তুমি যদি গুগল করে নাও, গুগল করে বা তোমার পার্সোনাল ইমেজ, সেগুলো নেওয়া যাবে, বুঝতে পারছো? জি ম্যাম। এটা ইজি প্রসেস। আর কোনো প্রশ্ন আছে, স্পেসিফিক কোশ্চেন? তারপরে হচ্ছে আমার একটা কোশ্চেন ছিল, বলো। বলতেছি যে এই পাওয়ার পয়েন্টে যদি কোনো টেক্সট যদি প্রান্তের দিকে থাকে বা টাইটেলটা যদি প্রান্তের দিকে থাকে, তাহলে সেই টাইটেলটাকে আমি যদি সেন্টারে নিয়ে তাহলে করব। আচ্ছা আমি দেখাচ্ছি, হ্যাঁ। যেমন হচ্ছে এই টাইটেলটা, হ্যাঁ, এটা আচ্ছা আমি নতুন একটা স্লাইডে দেখি, ওটা ভালো বেশি। হ্যাঁ, টাইটেল লিখলাম, এটা বিইউ, হ্যাঁ। এখানে আমি এখন সেন্টারে বা এখানে হোমে যাও, হোমে গিয়ে এখানে দেখো, এখানে অপশন আছে সেন্টার, লেফট, রাইট। এখন হচ্ছে সেন্টারে। এখন আমি যদি এটাকে এখন লেফটে নেই, লেফটে নিলাম, যদি নিতে চাই রাইটে, সরি রাইট নিলাম, দেখছো? তুমি ওটাকে সিলেক্ট করে হোমে গিয়ে এখানে যে অপশন আছে, এখানে লেফট, সেন্টার, রাইট, ঠিক আছে? এটাকে কি ম্যাম অ্যালাইনমেন্ট বলে? অ্যালাইনমেন্ট, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, আমার কাছে মনে হয় তোমাদের কাছে হয়তো সবার কাছে কম্পিউটার নাই, তাদের কাছে আছে। আর কোনো যদি প্রবলেম হয়, বাই দ্য বাই, হাউ টু মেক PowerPoint presentation, not tips and tricks, but actually practicing, তখন তোমরা গুগলে সার্চ দিলে, ইউটিউবে কিন্তু অনেক তথ্য দেওয়া আছে, হ্যাঁ, যদি কেউ লাগে ওখান থেকে। হ্যাঁ, তারপর হচ্ছে অর্গানাইজেশন তো বলা হয়েছে যে এখানে কি বলবে, তারপরে হচ্ছে কিওয়ার্ড মাথায় রাখতে হবে। দেওয়ার আগে র্যাপোর্ট এস্টাবলিশ করে নিতে হবে। র্যাপোর্টটা কি? শুরুতেই তোমাকে নিজের পরিচয় দিয়ে নেওয়া, কথা বলা, তাদের সাথে একটা ইনফর্মাল ভাব বিনিময় করা, যাতে করে অডিয়েন্স তোমার কাছে অনেক অনেক বিশ্বাসযোগ্য হয় এবং কনভিনিয়েন্ট মনে হয়, তখন একটু ইজি হয়ে নেওয়া। র্যাপোর্ট এস্টাবলিশটা হচ্ছে এরকম। Introduce yourself, get attention, build more rapport, প্রয়োজন হলে কৌতুক বা স্টোরি অথবা পরিসংখ্যান দিয়ে
অথবা অডিয়েন্স কি মনে করে এটা বলে প্রেজেন্টেশন শুরু করতে হবে। তারপরে তোমার ওপেনিংটা করে তোমার তথ্যটা অনুযায়ী তথ্যটা বলতে হবে, বলার পর শেষ করার আগে তোমাদের বলতে হবে আমি এখন শেষ করতে যাচ্ছি, তারপরে তুমি যে বিষয়গুলো বলছো সামারাইজ করতে হবে, তারপরে যদি কোশ্চেন আনসারিং থাকে কোশ্চেন আনসারিং করতে হবে, এগুলোই বিষয় মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আর তোমাদের পাওয়ার পয়েন্টটা তোমাদের যে সিআর আছে সব্যসাচী আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ম্যাম পাইসারটিতে গ্যাপ দেওয়া কেন? এখানে জি ম্যাডাম। এটাকে হ্যাঁ। দেখানোর জন্য, এটাকে দেখানোর জন্য, এটা আসলে গ্যাপ দেওয়ার কোনো মিনিং নাই এখানে কোনো, বুঝছো? দেখো এই 19% যেটা পাবলিক স্পিকিং, এরপর ডেথ, এই যে গ্রিন কালারটা হচ্ছে তোমার স্পাইডার, তারপর হাইট, এটা কোনো মিনিং নাই যে এটা গ্যাপ দেখা হয়েছে, কোনো এটা কোনো অর্থ ক্যারি করছে না। ঠিক আছে? কোশ্চেন? ম্যাম এডোবি ফটোশপ দিয়ে কি কাজ করা যায় না এগুলা? আর তুমি ফটোশপ কাজ করতে যাচ্ছ? কি কাজ করতে যাচ্ছ? এডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ দিয়ে তো তুমি মানে ফটো ডিজাইন করবা, এখন পাওয়ার পয়েন্ট এর সাথে লিংক করবা কিভাবে? মানে এটা কি কি লিংক করা যায় বা কানেক্ট করা যায় একটু মানে যদি সব তো অপশন নাই এখানে, মানে পাওয়ার পয়েন্টে তো অপশন কম। হ্যাঁ পাওয়ার পয়েন্টে অপশন কম, কিন্তু পাওয়ার পয়েন্টে কিন্তু যেমন অনেক শেপ, তুমি শেপ কি জানো? হাউ টু ইউজ শেপ? জি ম্যাম, সেবার কি বিভিন্ন আকৃতির বিভিন্ন এই যে বিভিন্ন শেপ গুলো দেখছো, এরকম বিভিন্ন শেপ ব্যবহার করা যাবে, স্মার্ট আর্ট ব্যবহার করতে পারবে। এই যে এখানে বিভিন্ন গ্রাফিক আর্ট, ফ্লো চার্ট, সাইকেল, প্রসেস, তোমাকে দেখা দিই। এই যে এরকম দেখো, এরকম পারবে, অনেক অপশন আছে এখানে, এখানে অপশন কম নাই, যেটা আছে সবারই চলে যায়। ম্যাট্রিক্স, স্মার্ট আর্ট যে এখানে ছবি কিভাবে অ্যাড করে, ওটাতে প্রবলেম হচ্ছিল, করছিলাম যে প্রবলেম হচ্ছিল। স্মার্ট আর্ট যে ওই যে ওখানে বক্স বক্স করে থাকে না, ওটাতে ছবি কিভাবে অ্যাড করে? আচ্ছা আচ্ছা, ছবি অ্যাড করতে চাচ্ছ তুমি? দাঁড়াও দেখাচ্ছি আমি। স্মার্ট আর্টে এই যে এগুলো বলছে, এগুলো ছবি না টেক্সট অ্যাড করব, কোনটা বলছো? আমি লিখলাম। হ্যাঁ টেক্সট তো সহজ, কিন্তু পিকচার অ্যাড করে কিভাবে, ওটার অপশন পাচ্ছিলাম না। আচ্ছা এই যে এখানে ইমেজ আছে, ইমেজ পেস্ট করে দিবে এখানে ইমেজ। পেস্টের অপশন অলওয়েজ থাকে না। থাকে না, তাই না? আমি এই প্রবলেমটা ফেস করিনি, এটা ভার্সন ভ্যারি করে নেবে, আমার ভার্সনে আছে। আর যখন থাকলে তারপর পেস্ট হয়, মানে যদি আগে থেকে কপি করা থাকে তাহলে ওটা পেস্ট হয়। আচ্ছা আচ্ছা, আর যদি না থাকলে পেস্টের অপশন আসে না। না থাকলে বলতে যেমন তুমি একটা পাওয়ার পয়েন্ট তৈরি করতেছো, আর ছবিটা নাই এরকম বলতে যাচ্ছ? হ্যাঁ আমি ওই যে পোস্টার মেকিং না, ওইটার মধ্যে প্রবলেম হচ্ছিল। আচ্ছা কি প্রবলেম হচ্ছে বলো? পিকগুলো অ্যাড করতে গিয়ে, ছবি অ্যাড করতে গিয়ে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি এটা পোস্টার ছবি অ্যাড করে দেখাই তোমাদেরকে। ছবি অ্যাড করতে কি তোমরা যে শুধু বক্স নেই, তুমি ছবিটা এমনি দিয়ে দাও শেপ করে, বুঝনি? এখানে শেপ আনবা, ইনসাইড গিয়ে শেপ আনবা, শেপ বক্স নিয়ে আসবা, বক্স নিয়ে সেখানে দিবা, এসে বক্স থেকে ওখানে তো একটা সিকোয়েন্স থাকে না, ওই যে মাঝখানে সার্কেল থাকে, তারপরে ওই চারদিকে থাকে, ওটার ভিতরে ওটা দেখাতে যাচ্ছিলা? হ্যাঁ। আচ্ছা তোমার যে প্রবলেমটা হয়েছে তুমি আমাকে একটু মেইল করে দিতে পারবা? আচ্ছা মানে বুঝছি, মানে ওটা হচ্ছে আগে থেকে যদি কপি করা থাকে তাহলে পেস্ট হয়। আচ্ছা আচ্ছা, এটা বুঝার জন্য। আচ্ছা ম্যাম না থাকলে সমস্যা হয় না, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। Any questions from today's class? ম্যাম আমাদের আমরা কি অ্যান্ড্রয়েড ফোন দেখলে প্র্যাকটিস করতে
পারবো। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এটা করা যাবে না। আমার কাছে মনে হয় তোমাদের এটা তাদের ইউনিভার্সিটি যখন খুলবে, যখন বলা হবে পাওয়ার পয়েন্ট তৈরি করো, যাদের ল্যাপটপ আছে তাদের হেল্প নিয়ে করতে হবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম। আর যদি কারো কাছে ল্যাপটপ একান্তই না পাও, তো আমার ল্যাপটপ হেল্প নিও, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। আর আমার কাছে মনে হয় যেহেতু তোমাদের এখন ইনিশিয়ালি লেভেল অনে, তোমাদের বাই মেইন টাইম আশা করি ইনশাআল্লাহ সবারই ল্যাপটপ হয়ে যাবে। যখন যাদের ল্যাপটপ নাই তারা হয়তো বা তোমার অন্য বন্ধু যারা তৈরি করবে তাদের ফিডব্যাক দিতে হবে, আর যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা পাবেন তৈরি করবে, ঠিক আছে? তাদের নাই তারা তো করতে হবে না, কারণ বন্ধুদের হেল্প নিতে হবে। আজকে কোনো প্রবলেম না থাকলে ক্লাসটা শেষ করতে পারছি। সবাই অ্যাটেন্ডেন্স দিছো? জি ম্যাম। জি ম্যাম। অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে সবার? ম্যাম আমার ইমেইলে একটু প্রবলেম আছে তো অ্যাটেন্ডেন্স হচ্ছে না ম্যাম। আচ্ছা, যার অ্যাটেন্ডেন্স হচ্ছে না সে সিআর কে অ্যাটেন্ডেন্স একটু কাইন্ডলি দিয়ে দাও, হ্যাঁ? জি ম্যাডাম। সে সিআর কে একটু তোমার নেম আইডি সহ সেকশন সহ লিখে দাও। আর আমি আজকে ক্লাসে আউটলাইনটা আমি সিআর কে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ? তারপর আজকে ক্লাসে হওয়ার পর যদি কোনো প্রবলেম থাকে আমাকে পরে জানাতে অনুরোধ করছি আমি। Thank you very much for your nice cooperation. আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম।